বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 31শে জুলাই 2025। আমাদের বিজেএস ব্যাচের 17তম ক্লাস এবং আম, সাংবিধানিক আইনের 17তম ক্লাস। তো গতদিন আমরা 113 ধারা পর্যন্ত আলোচনা করেছিলাম এবং আপনারা জ্ঞাত আছেন যে বাংলাদেশ সংবিধানে মোট 11টা ভাগ আছে। তো এই ভাগগুলোর মধ্যে আমরা যদি একটু মিলাই দেখেন যে প্রথম ভাগ হচ্ছে প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র হচ্ছে 1 থেকে 7 খ অনুচ্ছেদ পর্যন্ত। দ্বিতীয় ভাগ হচ্ছে ফান্ডামেন্টাল স্টেট পলিসি বা রাষ্ট্র পরিচালনার মূল নীতি। এটা আছে 8 থেকে 25। 8 থেকে 25। তৃতীয় ভাগ যেটা মৌলিক অধিকার, এটা ছিল 26 থেকে 47 ক। 26 থেকে 47 ক। চতুর্থ ভাগ ছিল নির্বাহী বিভাগ। নির্বাহী বিভাগ ছিল 48 থেকে 64 পর্যন্ত। 48 থেকে 64 অনুচ্ছেদ। পঞ্চম বিভাগ ছিল আইন বিভাগ। আইন বিভাগ এটা হলো 65 থেকে 93 পর্যন্ত। 65 থেকে 93। ষষ্ঠ বিভাগ হলো বিচার বিভাগ। ষষ্ঠ বিভাগ বিচার বিভাগ। এই বিচার বিভাগের প্রথম পরিচ্ছেদ আমরা পড়ছি। প্রথম পরিচ্ছেদ হচ্ছে 94 থেকে 113 পর্যন্ত। 94 থেকে 113। তো 94 থেকে 113 পর্যন্ত আমরা মোটামুটি খুব ভালোভাবে পড়েছি এখন পর্যন্ত। এই যে যে আমরা 113টা অনুচ্ছেদ পড়ছি, এর কোন অনুচ্ছেদ কিন্তু আমরা বাদ দেই নাই, প্রতিটা অনুচ্ছেদ আমরা পড়ছি। হয়তোবা ওই যে ওখানে গিয়ে ওই যে আপনার আম, নির্বাহী বিভাগের ওখানে, সরি আইন বিভাগের ওখানে ওই যে সংযুক্ত তহবিলের ওখানে নির্দিষ্ট কন্টন কয়েকটা অনুচ্ছেদ 2-4টা বাদ দিছি, যে তবুও সেটা পড়ে বলছি যে এটা পড়ার দরকার নাই। তো এখন আমরা এই যে যে বিচার বিভাগের যে বিচার বিভাগ অ্যাকচুয়ালি শুরু হয়েছে 94 অনুচ্ছেদ থেকে। আমরা একটু রিভিউ করি আসেন যে 94 অনুচ্ছেদ থেকে 113 পর্যন্ত যে আমরা পড়লাম আমাদের মনে আছে কিনা। 94তে আছে যে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হবে, সুপ্রিম কোর্টের 2টা আসন থাকবে নাকি, এটা আছে 94। 95তে আছে হলো বিচারপতি বা প্রধান বিচারপতি এদের নিয়োগের বিধান, এটা আছে 95। 96তে আছে তাদের কর্মের মেয়াদ নাকি, 96তে আছে কর্মের মেয়াদ। এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যে বিধানটা সেটাও আছে 96। অস্থায়ী প্রধান বিচারপতি এটা আছে কততে, 97, মনে আছে? অস্থায়ী প্রধান বিচারপতি। এবং 98তে আছে যে অতিরিক্ত বিচারক। অতিরিক্ত বিচারক ওই যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আহ, 2-2 বছর করে, 2 মেয়াদে তার সর্বোচ্চ কত বছর, 4 বছর। আর হাইকোর্ট বিভাগের যে কোনো বিচারককে আপিল বিভাগে অস্থায়ী যে কোনো মেয়াদের জন্য নিয়োগ দিতে পারে, এটা আছে 98। আচ্ছা, বিচারকদের অক্ষমতা এটা বলছে 99। বিচারকরা সাধারণত যে হাইকোর্ট ডিভিশনের বিচারপতিরা তারা রিটায়ারমেন্টের পরে তারা আপিল বিভাগে অ্যাডভোকেসি করতে পারবে, কিন্তু প্রজাতন্ত্রের লাভজনক পদে কোনো নিযুক্ত হতে পারবে না। আর আহ, আপিল বিভাগের বিচারপতি তারা যখন রিটায়ারমেন্টে যাবে তারা কোনো জায়গায় মানে অ্যাডভোকেসি করতে পারবে না, এবং তারা শুধুমাত্র বিচারিক বা আধা বিচারিক যে পদগুলো সেখানে তারা নিযুক্ত হতে পারে, কিন্তু প্রজাতন্ত্রের লাভজনক পদে নিযুক্ত হবে না। এই এই কথাগুলোই আছে 99 অনুচ্ছেদে। এরপরে আমরা যদি 100তে বলছে, 100তে আছে কুচ বরং যশ। যশ শিখাইছিলাম আপনাদের, সুপ্রিম কোর্টের স্থায়ী আসন। এরশাদ সাহেব 1988 সালে অষ্টম সংশোধনীর মাধ্যমে স্থায়ী আসনদের 6 ভাগে ভাগ করে। কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, যশোর, সিলেট। তো পরবর্তীতে আনোয়ার হোসেন চৌধুরী তিনি রিট করলে এই অষ্টম সংশোধনীরে ক্ষমতা বহির্ভূত ঘোষণা করে অষ্টম সংশোধনী মামলায় 1988 সালে। এটাই হলো আপনার 100 অনুচ্ছেদ। 101-এ আমরা পড়েছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে হাইকোর্ট বিভাগের এখতিয়ার বা ক্ষমতা, হাইকোর্ট বিভাগের আদি আপিল বা অন্যান্য এখতিয়ার থাকবে। 101। 102 আমরা একটা ক্লাসই বরাদ্দ করেছিলাম 102 এর জন্য। 102 খুব বিস্তারিত পড়েছিলাম রিট, যদিও 102-এ রিট শব্দটা কোথাও নেই, বাট ওখানে 5 প্রকার রিট সম্পর্কে আলোচনা করেছে, বিস্তারিত করেছিলাম খুঁটিনাটি সহকারে। এবং গতদিন আমরা পড়ছি, গতকাল রাতে আমরা শুরু করেছিলাম যে 103 অনুচ্ছেদে আছে আপিল বিভাগের এখতিয়ার। আপিল বিভাগে কখনো অধিকার বলে আপিল করা যায়, কখনো অধিকার বলে আপিল করা যায় না।
তারপরে 104-এ পড়ছিলাম আপিল বিভাগের পরোয়ানা জারি এবং নির্বাহ। এবং ওখানে একটা কথা আছে, পাওয়ার টু ডু কমপ্লিট জাস্টিস, সম্পূর্ণ ন্যায় বিচার। সম্পূর্ণ ন্যায় বিচার মানে আপিল বিভাগ সম্পূর্ণ ন্যায় বিচারের জন্য তিনি যা যা করণীয় দরকার তাই তাই করতে পারে। কোনো মামলা পুনর্বিচারে পাঠানোর দরকার নাই, উনি নিজেই বিচার করতে পারে। গতকাল বিস্তারিত করেছিলাম আমরা। 105-এ আছে রিভিউ। গতকাল পড়ছিলাম 105 অনুচ্ছেদে আছে রিভিউ। আপিল বিভাগ তার যে কোনো জাজমেন্ট বা যে কোনো আদেশ সে নিজে রিভিউ করতে পারে বা সংক্ষুব্ধ পক্ষের আবেদন ক্রমে রিভিউ করতে পারে। 106 অনুচ্ছেদে পড়েছিলাম সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার কে পাঠাবে? রাষ্ট্রপতি পাঠাবে, আপিল বিভাগের কাছে পাঠাবে। এবং আপিল বিভাগ এই বিষয়ে মন্তব্য দিতেও পারে, নাও দিতে পারে। তবে তিনি যদি কোনো মন্তব্য দেন তাহলে অপরপক্ষরা কিন্তু মানতে যে বাধ্য, বিষয়টা কিন্তু তা না। 107-এ আছে বিধি প্রণয়নের ক্ষমতা। সুপ্রিম কোর্ট তার যে দুই বিভাগ এটার জন্য বিধি প্রণয়ন করতে পারে বা অধস্তন আদালতের জন্য বিধি প্রণয়ন করতে পারে। 108 আমরা পড়েছিলাম যে কোর্ট অফ রেকর্ড। হোয়াট ইজ কোর্ট অফ রেকর্ড? কোর্ট অফ রেকর্ড হচ্ছে যে যে আদালতের কর্মকাণ্ড, সকল কর্মকাণ্ড নথিভুক্ত থাকে, যাই হোক না কেন কি থাকে? নথিভুক্ত থাকে। আর যে আদালতের তার আদালত অবমাননার বিচার করার ক্ষমতা তার আছে। আর একটা হলো যে আদালতের সিদ্ধান্ত প্রিসিডেন্ট প্রিসিডেন্ট বা নজির হিসেবে যেটাকে ব্যবহার করা যায় সেটাকে বলে কোর্ট অফ রেকর্ড। তো আমাদের বাংলাদেশে কোর্ট অফ রেকর্ড একটাই ভাই, একটা সুপ্রিম কোর্ট, দ্যাট মিনস অ্যাপিলেট ডিভিশন এন্ড হাইকোর্ট ডিভিশন। এই দুইটা ছাড়া আর কোনোটা কিন্তু কোর্ট অফ রেকর্ড না। আমরা পড়ছিলাম 108, মনে আছে কিনা? 109-এ পড়ছিলাম যে হাইকোর্ট বিভাগের তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণের ক্ষমতা। হাইকোর্ট বিভাগ তার অধস্তন আদালতের উপর তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণের ক্ষমতা থাকবে নাকি? 110-এ পড়ছিলাম হাইকোর্ট বিভাগের মামলা স্থানান্তর বা প্রত্যাহারের ক্ষমতা। তিনি তার অধস্তন যে কোনো আদালতে মামলা স্থানান্তর বা প্রত্যাহার করতে পারে। 110। 111-তে পড়ছিলাম সুপ্রিম কোর্টের রায়ের বাধ্যতামূলক কার্যকারিতা। তো এটা হলো যে আপিল বিভাগের রায় সকল আদালত মানতে, হাইকোর্ট বিভাগও মানতে বাধ্য, অন্যান্য সকল আদালত মানতে বাধ্য। আর হাইকোর্ট বিভাগের রায় সকল আদালত মানতে বাধ্য। 111। 112-তে পড়ছিলাম যে নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ সুপ্রিম কোর্টকে সহায়তা করবে। এটা হলো কত অনুচ্ছেদ? 112। এবং 113 অনুচ্ছেদে যেটা, যে সুপ্রিম কোর্টের কর্মচারী কর্মকর্তাগণ এদেরকে প্রধান বিচারপতি নিয়োগ দিবে রাষ্ট্রপতির পূর্ব অনুমোদন ক্রমে। এই পর্যন্ত গতদিন আমরা মোটামুটি পড়ছিলাম। তো আজকে আমরা আলোচনা করব, দেখেন, দ্বিতীয় পরিচ্ছেদ অধস্তন আদালত। অধস্তন আদালত মানে হলো এই যে আমাদের যে জজ কোর্ট, দায়রা জজ কোর্ট, এইটা হলো আপনার অধস্তন আদালত। তো 106 আছে উপদেষ্টামূলক এখতিয়ার, যে যখন রাষ্ট্র ধর্ম সংকটে পড়ে, ধর্ম সংকট মানে হলো এমন সংকট যে এটা কি করবে বোঝা যাচ্ছে না, তখন রাষ্ট্রপতি এই বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য তিনি আপিল বিভাগের কাছে পাঠাইতে পারে। গত 2024 সালের 5ই আগস্ট রাষ্ট্র ধর্ম সংকটে পড়ছিল। তখন তো সংসদ ভেঙে গেছে, তখন স্পিকার মহোদয়ও নাই। আর একটা ব্যতিক্রম পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে তখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো, এটা রাষ্ট্রপতি এটা অ্যাপ্রুভ করাইছে, পরামর্শ চাইছিল কার কাছে? সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির কাছে। তারপরে সেটা আবার তারা অনুমতি দিয়েছে, অনুমতি দেওয়ার পরে তাদেরকে আবার পদত্যাগ করাইছে। ঠিক আছে, তাদেরকে দিয়ে এটা বৈধতা দিয়ে তারপরে তাদেরকে আবার পদত্যাগ করাইছে, যা তাদের দরকার শেষ। আচ্ছা, তো যাই হোক, আমরা চলে আসি, মানে মূল কথা হলো যে যখন বিশেষ পরিস্থিতির রাষ্ট্রের তৈরি হয়, একটা জনগুরুত্বপূর্ণ বিষয়ের উদ্ভব হয়েছে বা একটা আইন ব্যাখ্যার প্রশ্ন উঠছে, এই বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া উচিত, তখনই রাষ্ট্রপতি পরামর্শ চাইতে পারে কার কাছে? আপিল বিভাগের কাছে। এটাই হলো 106। আচ্ছা, তো আমরা আজকে পড়ি দ্বিতীয় পরিচ্ছেদ বা অধস্তন আদালত। অনুচ্ছেদ 114 অধস্তন আদালত সমূহ প্রতিষ্ঠা। আইনের দ্বারা যেরূপ প্রতিষ্ঠা হবে সুপ্রিম কোর্ট ব্যতীত সেই রূপ অন্যান্য অধস্তন আদালত থাকবে। অধস্তন আদালত বলতে আমি এভাবে চিন্তা করেন, অধস্তন আদালত, দেওয়ানি আদালত, যে ফৌজদারি আদালত, এটাই হলো অধস্তন আদালত। যেরকম আইনের দ্বারা, দেখছেন, আইনের দ্বারা যেরূপ প্রতিষ্ঠিত হবে, যেরকম ফৌজদারি আদালত প্রতিষ্ঠিত হয়েছে ফৌজদারি কার্যবিধি 6 ধারায়। ফৌজদারি কার্যবিধির 6 ধারায় ওই যে সুপ্রিম কোর্ট ব্যতীত দুই ধরনের ফৌজদারি আদালত থাকবে, একটা হলো দায়রা আদালত আর একটা হলো ম্যাজিস্ট্রেট আদালত। তাইলে ফৌজদারি আদালত কিন্তু সাংবিধানিক আদালত না।
বুঝছেন? সাংবিধানিক আদালত হলো দুইটা, আপিল বিভাগ আর হাইকোর্ট বিভাগ। মানে যে আদালতের কথা সরাসরি সংবিধানে আছে সেটাই হলো সাংবিধানিক আদালত। বুঝছেন? আচ্ছা, আমরা একটু শর্ট নোট যদি পড়ি, দেখেন যে 114 অনুচ্ছেদের তাৎপর্য হলো এই যে সুপ্রিম কোর্টের ন্যায় অধস্তন আদালত সংবিধান দ্বারা প্রতিষ্ঠিত না, বরং আইন দ্বারা প্রতিষ্ঠিত। অধস্তন আদালতের মর্যাদা সুপ্রিম কোর্টের মতো না। যেখানে সুপ্রিম কোর্ট হলো সাংবিধানিক আদালত, এই যে দেখছেন, সেখানে অধস্তন আদালত হলো আইন বলে প্রতিষ্ঠিত আদালত। সুপ্রিম কোর্টের গঠন, বিচারক নিয়োগ, অপসারণ সুপ্রিম কোর্টের এখতিয়ার সংবিধান দ্বারা নির্ধারিত। কারণ এতক্ষণ আমরা পড়ছি না যে সুপ্রিম কোর্টের বিচারক কি হবে, তাদের কর্মাবলী কি হবে, মোটামুটি এ টু জেড সব কিছু সংবিধানে আছে। কিন্তু অধস্তন আদালতের গঠন ও এখতিয়ার যে আইনের অধীন উক্ত আদালত প্রতিষ্ঠিত, উক্ত আইন দ্বারা নির্ধারিত হবে। তো এখন একটা জিনিস দেখেন, যে অধস্তন আদালত বলতে ট্রাইব্যুনালও অন্তর্ভুক্ত হবে। এখানে বলতেছে যে অধস্তন আদালত বলতে ট্রাইব্যুনালও অন্তর্ভুক্ত হবে। এখন ট্রাইব্যুনাল জিনিসটা আসলে কি একটু পড়ি, তারপর ব্যাখ্যা দিই। 114 অনুচ্ছেদ অনুসারে একমাত্র আইনের দ্বারা অধস্তন আদালত প্রতিষ্ঠিত হবে। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে অধস্তন আদালত প্রতিষ্ঠিত হবে, এই কথা বলা আছে সংবিধানের কত অনুচ্ছেদে? 114। আর সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার কথা বলা হয়েছে কত অনুচ্ছেদে? 94। আচ্ছা, 114 অনুচ্ছেদ শুধুমাত্র আদালত শব্দটি ব্যবহার করা হয়েছে, যদিও 114 অনুচ্ছেদ ট্রাইব্যুনাল শব্দটি ব্যবহার করা হয় নাই। তাহলে ট্রাইব্যুনাল কি অধস্তন আদালত না? প্রশ্ন এসে যায়, কারণ 114তে শুধু ব্যবহার করছে কি শব্দটা? আদালত। কিন্তু বিভিন্ন ট্রাইব্যুনাল আছে, যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। দেখেন, 152 এক অনুচ্ছেদে ব্যবহৃত আদালত বলতে যেহেতু আদালতের সকল বৈশিষ্ট্য আছে এমন প্রত্যেকটি ট্রাইব্যুনালও অন্তর্ভুক্ত হবে, সেহেতু 114 অনুচ্ছেদে আদালত বলতে ট্রাইব্যুনালও বোঝানো হয়েছে। আমাদের সংবিধানের ব্যাখ্যা, শব্দাবলীর ব্যাখ্যা প্রদান করা হয়েছে কত অনুচ্ছেদে? 152। তো 152তে বলা আছে যে আদালত বলতে ট্রাইব্যুনালকেও বোঝাবে। তো তাই 114তে শুধু আদালত লিখলে সমস্যা নাই, কারণ ব্যাখ্যাটা তো বলাই আছে যে আদালত বলতে কি বোঝাবে? ট্রাইব্যুনালও বোঝাবে। সুতরাং একমাত্র আইন দ্বারা প্রতিষ্ঠিত অধস্তন আদালত ট্রাইব্যুনাল থাকতে পারে। 114 অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের অধস্তন নয় এমন কোন আদালত বা ট্রাইব্যুনাল সরকার প্রতিষ্ঠা করতে পারে না। এটা একটু আন্ডারলাইন করেন। 114 অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের অধস্তন নয় এমন কোন আদালত বা ট্রাইব্যুনাল সরকার প্রতিষ্ঠা করতে পারে না। এই কথাটার অর্থ কিন্তু ব্যাপক। মানে সরকার এমন কোন আদালত প্রতিষ্ঠা করতে পারবে না যেটা সুপ্রিম কোর্টের অধীনস্থ না। বুঝছেন? যাই সরকার প্রতিষ্ঠা করুক না কেন, ওই আপনার প্রশাসনিক ট্রাইব্যুনাল হোক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল হোক, এই যাই হোক না কেন, সবকিছু অধীনস্থ হবে কার? সুপ্রিম কোর্টের। 114 অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের অধস্তন নয় এমন কোন আদালত বা আদালতের ক্ষমতা প্রয়োগ করেছে এমন কোন ট্রাইব্যুনাল বাংলাদেশ সংবিধান প্রতিষ্ঠা করতে পারে না। বুঝছেন? অতঃপর 114 অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্ট ব্যতীত অন্যান্য অধস্তন আদালত আইন দ্বারা প্রতিষ্ঠার বিধান করা হয়েছে। যেমন দেখেন, দ্য সিভিল কোর্টস অ্যাক্ট 1887 দ্বারা অধস্তন দেওয়ানি আদালত প্রতিষ্ঠা করা হয়েছে। সিভিল কোর্টস অ্যাক্ট, আমরা আপনারা যারা বার কাউন্সিল আমার কাছে আগে পড়ছেন, নতুন পড়তেছেন তারা, আমরা এখনো সিপিসিতে যাই নাই, বাট সিভিল কোর্টস অ্যাক্টের 3 ধারায় বলছে যে দেওয়ানি আদালত 5 প্রকার। সবার উপরে জেলা জজ আদালত, অতিরিক্ত জেলা জজ আদালত, যুগ্ম জেলা জজ আদালত, সিনিয়র সহকারী জজ আদালত, সহকারী জজ আদালত। তাহলে দেওয়ানি আদালত প্রতিষ্ঠা হয়েছে সিভিল কোর্টস অ্যাক্ট 1887 এর বিধান অনুসারে। অন্যদিকে ফৌজদারি কার্যবিধি 1898 এর 6 ধারা অধস্তন ফৌজদারি আদালত তথা ম্যাজিস্ট্রেট কোর্ট বা দায়রা কোর্ট প্রতিষ্ঠা করা হয়েছে। নাকি? তাহলে দেওয়ানি আদালত প্রতিষ্ঠা করতেছে সিভিল কোর্টস 1887, আর ফৌজদারি আদালত প্রতিষ্ঠা করতেছে ফৌজদারি কার্যবিধির কত ধারা? 6 ধারা। এবং ওখানে আমি আপনাদের পড়াইছি যে ফৌজদারি আদালতের কম্পোজিশনের গঠন, ফৌজদারি আদালতের গঠন ফৌজদারি কার্যবিধির কত ধারা? 6 ধারা। আচ্ছা, সংসদ আইন দ্বারা অতিরিক্ত আদালত বা ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করতে পারে, কিন্তু সংসদ কর্তৃক আইন বলে অতিরিক্ত আদালত বা ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার ক্ষেত্রে গোল দিবেন 114 অনুচ্ছেদ যে শর্ত আরোপ করে দিয়েছে, সুপ্রিম কোর্টের অধস্তন নয় এমন কোন আদালত বা ট্রাইব্যুনাল সংসদ আইন দ্বারা প্রতিষ্ঠা করতে পারবে না। বুঝছেন? তো মূল কথা হলো ভাই, আম, আমরা যখন অন্যান্য আপনাদের ভার্সিটিতে কি হয় আমি ঠিক জানি না, বাট
আমাদের ভার্সিটিতে আমরা যখন পড়লাম একেবারে প্রথম সেমিস্টারেই সাংবিধানিক আইন পড়ালো ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, ওই যে বর্তমানে আমাদের আপনাদের জাতীয় পার্টির, উনি আমার সরাসরি স্যার, আমার ভার্সিটির আহ, ইয়া উনি চেয়ারম্যান। তো উনি তখন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি স্যার, উনি দারুণ পড়াইতেন, কিন্তু ওই মুহূর্তে আমাদের ওই জিনিস নেওয়ার ক্ষমতা ছিল না। বুঝতে পারছেন? ওই মুহূর্তে যদি বলে বেসিক স্ট্রাকচার কি, এই কি সেই কি, আমি তো দেওয়ানি ফৌজদারি ঠিক মতো জানি না, তাহলে সংবিধান পড়তে গেলে আপনার কিন্তু দেওয়ানি ফৌজদারি বা অন্যান্য আইন যদি পড়া থাকে, তাহলে সংবিধানের বিষয়টা কিন্তু আমার ধরতে সুবিধা হয়। এই জন্য আপনারা কি প্রথম পড়ছেন না লাস্টের দিকে পড়ছেন? আপনারাও প্রথম দিকে পড়ছেন। আচ্ছা, হ্যাঁ, তাহলে আপনাদেরও প্রথম দিকে পড়াইছে, বাট অ্যাকচুয়ালি হয়তো বা আবেগে পড়ায়, যেহেতু দেশের সর্বোচ্চ আইন, এই কারণে প্রথমেই পড়ায়। হ্যাঁ, কিন্তু মানে এটা আসলে দেওয়া উচিত শেষের দিকে, যাতে আসলে বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, তো তাহলে 114তে আমরা যেটা পড়লাম যে অধস্তন আদালত সমূহ প্রতিষ্ঠা। তো অধস্তন আদালত সমূহ প্রতিষ্ঠা কত অনুচ্ছেদ? 114। এখন আমরা চলে আসি 115। এই যে যে আপনারা যে পরীক্ষা দিবেন, সেই পরীক্ষার যে নিয়োগ দানটা যে করবে, এই যে দেখেন অনুচ্ছেদ 115, অধস্তন আদালতে নিয়োগ। তো বিচার বিভাগীয় পদে বা বিচার বিভাগীয় দায়িত্ব পালন পদে, দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট পদে গোল দিবেন রাষ্ট্রপতি কর্তৃক উক্ত উদ্দেশ্যে প্রণীত বিধিসমূহ। এই বিধিসমূহ রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত বিধিসমূহ নিচে লেখেন 133 অনুচ্ছেদ। 133 অনুচ্ছেদ, এটা কিন্তু আমরা ফৌজদারিতে পড়ছি, মনে আছে? হ্যাঁ। তো ফৌজদারি কার্যবিধি 9 ধারায় বলা আছে, ফৌজদারি কার্যবিধি 9 ধারায় বলা আছে, ফৌজদারি কার্যবিধির 11 ধারায় বলা আছে, ফৌজদারি কার্যবিধির 18 ধারায় বলা আছে যে বিচার বিভাগীয় দায়িত্বপালী ম্যাজিস্ট্রেটদের নিয়োগ দেবে রাষ্ট্রপতি বাংলাদেশ সংবিধানের 115 অনুচ্ছেদের বিধান অনুসারে, সরি 115 অনুচ্ছেদের ক্ষমতা বলে, আর বিধি অনুসরণ করবে 133। 133। তাহলে এই যে দেখেন যে বিচার বিভাগীয় পদে বা বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট পদে রাষ্ট্রপতি কর্তৃক উক্ত উদ্দেশ্যে প্রণীত বিধিসমূহ অনুসারে রাষ্ট্রপতি নিয়োগদান করবে। বুঝছেন? তাহলে অধস্তন আদালত প্রতিষ্ঠা 114, অধস্তন আদালতের নিয়োগ কত? 115। নিয়োগ দিবে কোন বিধি অনুসারে? 133। বুঝছেন? আচ্ছা, আমরা, হ্যাঁ, তো আমরা একটা শর্ট নোটে চলে আসি। দেখেন এখানে কি ব্যাখ্যা দিছে, শর্ট নোট। আম, সংবিধানের 152 অনুচ্ছেদের 1 দফায় বিচার বিভাগীয় কর্মের জুডিশিয়াল সার্ভিসের সংজ্ঞা দেওয়া হয়েছে। জুডিশিয়াল সার্ভিসের সংজ্ঞা দিছে কত ধারায়? 152 152 অনুচ্ছেদের 1 দফা অনুসারে বিচার কর্ম বিভাগ অর্থ, এটা আন্ডারলাইন করেন, বিচার কর্ম বিভাগ বলতেন। জুডিশিয়াল সার্ভিসের বাংলা কি? বিচার কর্ম বিভাগ অর্থ জেলা বিচারক পদের গোল দিবেন, অনূর্ধ্ব শব্দটা গোল দেন, অনূর্ধ্ব কোন বিচার বিভাগীয় পদে অধিষ্ঠিত ব্যক্তিদের গঠিত কর্ম বিভাগ, ব্যাপক অর্থ। হ্যাঁ, হ্যাঁ, তো তাহলে জুডিশিয়াল সার্ভিসের বাংলা হচ্ছে বিচার কর্ম বিভাগ, এবং এই জায়গায় একটা কথা বলছে জেলা বিচারক পদের অনূর্ধ্ব, মানে এই জায়গায় সর্বোচ্চ যে থাকবে সে হলো কে? জেলা জজ। জেলা বিচারক পদের অনূর্ধ্ব কোন বিচার বিভাগীয় পদে অধিষ্ঠিত ব্যক্তিদের নিয়ে গঠিত কর্ম বিভাগ। তো যদি আপনারে বলা হয় যে জুডিশিয়াল সার্ভিসের সর্বোচ্চ পদ কি, জেলা জজ বা দায়রা জজ, দায়রা জজ বলার দরকার নাই, যিনি জেলা বিচারক পদের, এই জায়গায় কি জেলা জজও তো বলে নাই, জেলা বিচারক পদের। ফৌজদারি মামলার ক্ষেত্রে যিনি হেড, তিনি হচ্ছে দায়রা জজ, আর দেওয়ানি মামলার ক্ষেত্রে যিনি হেড, তার নাম কি? জেলা জজ। আচ্ছা, 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 দেখেন ইংরেজিতে ডিস্ট্রিক্ট জাজ শব্দটা ব্যবহার করছে, বাট এই জায়গায় ডিস্ট্রিক্ট জাজ মানে আপনি দেওয়ানি আদালতের বিচারক ভাইবেন না। এই জায়গায় ডিস্ট্রিক্ট জাজ বলতে বোঝাচ্ছে যে দুই আদালতের জেলার বিচারের যে হেড, তাকে। বুঝছেন? আচ্ছা, তো 1972 সালের মূল সংবিধানে 115 অনুচ্ছেদের 1 দফার ক উপদফা অনুসারে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে রাষ্ট্রপতি জেলা জজকে নিয়োগ দিতে পারত। আন্ডারলাইন করেন, 1972 সালের যে মূল সংবিধান, সেই জায়গায়
জেলা জজরে নিয়োগ দিত কার অনুমতি, কার পরামর্শ ক্রমে? সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপতি পরামর্শ করবে কার সাথে? সুপ্রিম কোর্টের সাথে। অর্থাৎ জেলা জজের নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করা বাধ্যতামূলক ছিল। এটা কত সালে? 1972 সালে। অন্যদিকে বিচার বিভাগীয় কর্মে অন্যান্য ব্যক্তিদের নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এবং সরকারি কমিশনের সাথে পরামর্শ ক্রমে প্রণীত বিধি অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগের বিধান ছিল। দেখেন, তো জেলা জজের ক্ষেত্রে নিয়োগ দেওয়া হতো সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ ক্রমে, কিন্তু বিচার বিভাগীয় কর্মে অন্যান্য ব্যক্তিদের, জেলা জজ ব্যতীত অন্যান্য ব্যক্তিদের এই জায়গায় পরামর্শ করতে হবে কার কার সাথে? সুপ্রিম কোর্ট আর হলো সরকারি কর্ম কমিশন। পার্থক্যটা বুঝতেন? যখন জেলা জজের নিয়োগ দিত রাষ্ট্রপতি পরামর্শ নিবে কার? শুধু সুপ্রিম কোর্টের। কিন্তু বিচার বিভাগীয় অন্যান্য ব্যক্তিদের, জেলা জজ ছাড়া অন্যান্য ব্যক্তি, অন্যান্য জজদের যখন নিয়োগ দেওয়ার ক্ষেত্রে থাকতো, তাহলে সুপ্রিম কোর্ট এবং সেই সাথে কে? সরকারি কমিশন, পাবলিক সার্ভিস কমিশন। ঠিক আছে? আচ্ছা, জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা হলো বার কাউন্সিলের বাপ। মানে বার কাউন্সিলে আপনি যখন এই জুডিশিয়াল সার্ভিসের প্রস্তুতি নিবেন, তখন বার কাউন্সিল মনে হবে ক্ষুদ্র একটা অংশ। বুঝতে পারছেন? এই জায়গা খুঁটিনাটি বিস্তারিত বিস্তারিত শিখতে হয়। আচ্ছা, দ্য কনস্টিটিউশন ফোর্থ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1975 দ্বারা সংবিধানের গোল দিবেন 115 অনুচ্ছেদ সংশোধন করে বিধান করা হয় যে বিচার বিভাগীয় পদ বা বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট পদে রাষ্ট্রপতি কর্তৃক উক্ত উদ্দেশ্যে প্রণীত বিধি অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগদান করবে। দেখেন, 75 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি যে চতুর্থ সংশোধনী আনলেন, ওখানে উনি বিধান করলেন যে না, যা করার করবে কে? রাষ্ট্রপতি। এই জায়গায় অন্য কোন সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়ার দরকার নাই। বুঝছেন তো? হ্যাঁ। তো তাহলে এখানে কাহিনী বুঝছেন? 72-এর মূল সংবিধানে জেলা জজের ক্ষেত্রে পরামর্শ নিত কার? সুপ্রিম কোর্টের। আর অন্যান্য বিচারকের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট প্লাস পাবলিক সার্ভিস কমিশন। কিন্তু চতুর্থ সংশোধনীতে নিয়ম করা হলো কারো পরামর্শের দরকার নাই, এটা নিয়োগ করবে কে? রাষ্ট্রপতি। ধন্যবাদ। আচ্ছা, এখন দেখেন, নতুন প্রতিস্থাপিত 115 অনুচ্ছেদে যা, আর এটা বললেন যা বর্তমানে বলবৎ আছে, মানে বর্তমানে যেটা বলবৎ আছে, সুপ্রিম কোর্ট এবং সরকারি কর্ম কমিশনের সাথে পরামর্শক্রমে প্রণীত বিধি অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক বিচার বিভাগীয় পদে নিয়োগের বিধানটি পরিবর্তন করে বিধি প্রণয়নের একক ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া হয়। ফলে সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে বিধি প্রণয়নের বিধান নেই। তাহলে বর্তমানেও আমরা ফিরে গেছি কিসের মতো করে? 72-এর মতোই। বর্তমানে ওই 72-এ তো আপনার ছিল ওই ইসের কথা, পরামর্শ নিবে, আর বর্তমানে পরামর্শও নাই। বর্তমানে এটা ক্ষমতা দিয়েছে একক কারে? রাষ্ট্রপতির। আচ্ছা, মানে 75-এর মতোই অনেকটা। আচ্ছা, অন্যদিকে সংবিধানের 133 অনুচ্ছেদে বাংলাদেশের কর্ম বিভাগের নিয়োগ ও কর্মের শর্তাবলী আইনের দ্বারা সংসদ নিয়ন্ত্রণ করতে পারবে। আইনের দ্বারা এই সংক্রান্ত বিধি প্রণয়ন না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি বিধি প্রণয়ন করতে পারবে। একটা বিষয় কি আপনারা লক্ষ্য করছেন? বাংলাদেশ সংবিধানের বহু জায়গায় আছে যে সংসদ আইন আইন দ্বারা নির্ধারণ করবে, বাট যতদিন পর্যন্ত সংসদ আইন নির্ধারণ না করবে এই বিষয়ে বিধি প্রণয়ন করবে কে? রাষ্ট্রপতি। বহু জায়গায় আছে এটা সংসদ আইনের দ্বারা নির্ধারণ করবে, বাট যতদিন পর্যন্ত সংসদ আইনের দ্বারা নির্ধারণ না করে তখন এটা এটা বিধি প্রণয়ন করবে কে? রাষ্ট্রপতি। আচ্ছা, তো 115 অনুচ্ছেদে রাষ্ট্রপতি কর্তৃক বিধি প্রণয়নের ক্ষমতা 133 অনুচ্ছেদে রাষ্ট্রপতি কর্তৃক বিধি প্রণয়নের ক্ষমতা হতে সাংবিধানিক ভাবে সম্পূর্ণ ভিন্ন। এটার 115 133-এর পার্থক্য অলরেডি আমরা জানি। দেখেন, বিচার বিভাগীয় পদে যারা চাকরি করবে তাদেরকে নিয়োগের ক্ষমতা রাষ্ট্রপতির 115 অনুচ্ছেদ, আর নিয়োগ দিতে গেলে কোন বিধিসমূহ অনুসরণ করবে এটা 133। আচ্ছা, কারণ অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে 115 অনুচ্ছেদ হলো সাবস্টেন্টিভ আর 133 হলো প্রসিডিউরাল। মানে 115-তে জাস্ট ক্ষমতার কথা বলছে, আর ওটা কিভাবে প্রয়োগ করবে এই পদ্ধতিটা বলা আছে কততে? 133-এ। কারণ 133 অনুচ্ছেদ বাংলাদেশের কর্ম বিভাগের নিয়োগ ও কর্মের শর্তাবলী নিয়ন্ত্রণ করতে আইন দ্বারা বিধি প্রণয়নের প্রাথমিক ক্ষমতা সংসদের, এবং শুধুমাত্র সংসদ এই বিষয়ে আইন প্রণয়ন না করা পর্যন্ত রাষ্ট্রপতি প্রয়োজনীয় বিধি প্রণয়ন করতে
পারে, কিন্তু 115 অনুচ্ছেদ বিচার বিভাগীয় কর্মে নিয়োগদানের উদ্দেশ্যে রাষ্ট্রপতি কর্তৃক বিধি প্রণয়নের ক্ষেত্রে রাষ্ট্রপতির একটি পূর্ণাঙ্গ ক্ষমতা এবং এই ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে সংসদ কর্তৃক আইন দ্বারা বিধি প্রণয়ন করা বা না করার সাথে জড়িত না। আর দরকার নাই, এই জায়গায় আর পড়বো না, ব্যাখ্যা অনেক করে ফেলছি। জাস্ট আপাতত এতটুকু মনে রাখেন, আমরা যে সংক্ষেপে যা জানলাম, অধস্তন আদালত প্রতিষ্ঠা করে 114, আর অধস্তন আদালতে বিচারকদের নিয়োগ দিবে 115। আগে জেলা জজ নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের পরামর্শ নিত রাষ্ট্রপতি, কিন্তু বর্তমান সংবিধানে শুধু রাষ্ট্রপতি তার বিধিসমূহ অনুসারে নিয়োগ দেবে, সুপ্রিম কোর্টের পরামর্শের দরকার নাই। বিগত বছরের প্রশ্ন দেখেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠনের সাংবিধানিক নিশ্চয়তা প্রতিষ্ঠিত হয়েছে? কত বলেন? 115। দুই দিন আগে সংশোধনী আসছে বা অধ্যাদেশ আসছে, সেই জায়গায় জুডিশিয়াল সার্ভিসটা এখন ক্যাডার হিসেবে ঘোষণা দিয়েছে। এই যে এতদিন ক্যাডার শব্দটা ছিল না, হ্যাঁ এখন বিচার মানে বিচারকরাও এখন ক্যাডারের অন্তর্ভুক্ত। যে বিসিএস ক্যাডার যারা ওই 26টা, আমরা মানে আমরা তো না, আমি তো কেউ না, আপনারা যারা হবেন আইনের তারা হচ্ছে এই জুডিশিয়াল ক্যাডার। আচ্ছা, তো বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট পদে নিয়োগদান করবেন বাংলাদেশের রাষ্ট্রপতি। প্রশ্ন তো ইজি হয়। আচ্ছা দেখেন, ইজি তো এখন লাগতেছে, দেখেন কোন সনে কোন সনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পদ সৃষ্টি করা হয়েছে? 2007-এ। এটা তো আমরা মোটামুটি জানি নাকি। সংশোধন করেছে 2009, আর সেটারে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট মানে ভূতাপেক্ষা আইন দ্বারা সেটারে কার্যকর করছে 2007 সালের 1 নভেম্বর। বিচার ক্যাডার তো আগে ছিল স্যার, যখন জি বিচার জি, কিসের উপপরিদর্শক? উপপরিদর্শক তো অনেক কিছু রয়। হ্যাঁ, সাব ইন্সপেক্টর ধরেন, হ্যাঁ উপপরিদর্শক মানে সাব ইন্সপেক্টর। কাছে নেন, কাছে নেন, পরে আবার ইউটিউবে কমেন্ট করবেন যে ছাত্রকে গলায় জন নাই। ওসি তো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তো আমি চিন্তা করলাম যে ওসি হচ্ছে পরিদর্শক, ইন্সপেক্টর পদমর্যাদা। ও আচ্ছা, আর সাব ইন্সপেক্টর যারা, তাদেরকে বাংলায় বলে উপপরিদর্শক। জি স্যার। সাব ইন্সপেক্টর অফ পুলিশ, পুলিশের উপপরিদর্শক। খাদ্য উপপরিদর্শক হয়, ধরেন আমি খান ল একাডেমির উপপরিদর্শক আপনারে বানাইলাম। ক্যাডার নন ক্যাডারের জি স্যার, জি স্যার। আচ্ছা এই জায়গা থাকি জানা মানে আসেন। আচ্ছা এই আসেন আমরা অনুচ্ছেদ 116। তো তাহলে অনুচ্ছেদ 116টা দেখেন, অধস্তন আদালত সমূহের শৃঙ্খলা, আদালত সমূহের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা। অধস্তন আদালত সমূহ কে নিয়ন্ত্রণ করবে? তাদের শৃঙ্খলা জনিত, তাদের পদোন্নতি, তারপরে বরখাস্ত, এই এই বিষয়গুলো কে করবে, এটার ব্যাখ্যা দিয়েছে 116 অনুচ্ছেদে। বিচার কর্ম বিভাগে নিযুক্ত ব্যক্তিদের এবং বিচার বিভাগে দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ মানে হলো যে দেখেন কর্মস্থল, কর্মস্থল মানে কে কোথায় চাকরি করবে, কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি দান, যখন প্রমোশন পাবে আর কি, ছুটি মঞ্জুরি সহ ও শৃঙ্খলা বিধান, আন্ডারলাইন করবেন, রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকবে এবং সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে রাষ্ট্রপতি তা প্রযুক্ত করবে। তাহলে এই যে যে কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি দান, ছুটি মঞ্জুরি সহ এগুলো নির্ধারণ করবে কে? রাষ্ট্রপতি। আর রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কার সাথে পরামর্শক্রমে এটা নির্ধারণ করবে? সুপ্রিম কোর্ট বলতে কি প্রধান বিচারপতি বোঝায়? হ্যাঁ, সুপ্রিম কোর্ট বলতে প্রধান বিচারপতি, আপিলেট ডিভিশনের বিচারপতি সবাই বোঝায়। আচ্ছা, তো শর্ট নোটে এখানে একটা বিষয় দেখি আমরা, যেরকম বিভিন্ন জায়গায় আমরা সরকার বলি, সরকার বলতে কারে বোঝায় বলেন? সরকার কে? সরকার বলতে তিনটা যে অর্গান আছে, তিনটা মিলে। না, সরকার তো নির্বাহী, সরকার বলতে বোঝাচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যিনি সচিব তিনি, তারপরে তার উপরে হইলে কি মন্ত্রী, মন্ত্রী। জি দেখেন, তো তাহলে অনুচ্ছেদ 96-তে বলা আছে বিচারপতির অপসারণ, মনে আছে? বিচারপতির অপসারণ, ষোড়শ সংশোধনী বাতিলের পর বিষয়টি বিচারাধীন, বাট এই বইটা আপডেট যখন আসবে এখন আর বিচারাধীন নাই, এখন নিষ্পত্তি করে দিছে,
এখন বিচারপতি অপসারণ করা হবে সেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে। বুঝছেন? আর ষোড়শ সংশোধনী বাতিল করে কোন মামলা বলেন? অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী ভার্সেস বাংলাদেশ। 1978 সালে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের উপর ন্যস্ত ছিল, 72 সালে ন্যস্ত ছিল কার উপর? রাষ্ট্রপতি। বর্তমানেও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের উপরই ন্যস্ত আছে। একটা বিষয় কি যে আমাদের সাবেক প্রধান বিচারপতি মামলা খেয়ে দেশ ত্যাগ করলো, কিন্তু যে মামলাটা করছে অ্যাডভোকেট সাহেব, ওনার ব্যাপারে কোনো পদক্ষেপ নিল না। দেখেন, আচ্ছা, কারোরই কোনো পদক্ষেপ নেওয়া উচিত না যতক্ষণ পর্যন্ত আপনি আইনের মাধ্যমে কোনো কাজ করতেছেন, ততক্ষণ পর্যন্ত কারোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া উচিত না। আপনি একটা, আমি মামলা করার অধিকার আমার আছে, আমার রাজনীতি করার অধিকার আছে, বাট আজকে যখন আমি মামলা করার জন্য, রায় দেওয়ার জন্য আমার জেল খাটতে হচ্ছে, আমার বিরুদ্ধে মামলা হচ্ছে, আমি অমুক দেশের রাজনীতি করলাম কেন, আমারে ভাঙচুর করা হচ্ছে, এটা একটা বাজে দৃষ্টান্ত। আজকে যেটা আমরা খুশি হচ্ছি, কালকে এটা নিরপরাধ কোনো ঘটনা, মানে কোনো অন্যায়ের ক্ষেত্রে এটা ব্যবহৃত হবে। এটাই হচ্ছে যে মার্টিন লুথার কিং এর উক্তি আছে যে ইনজাস্টিস এনিওয়ার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিওয়্যার। বুঝতে পারছেন? তো এজন্য আমি আগেও বলি, এখনো বলি, যে অন্যায় যেটা অন্যায়, এটা বলার মানে আমাদের সাহস থাকতে হবে, বা এটা যতদিন পর্যন্ত আপনি নিতে পারবেন না ততদিন পর্যন্ত দেশে শান্তি শৃঙ্খলা আসবে না। আমার আপন লোক যদি অন্যায় করে এটা অন্যায়, আর আমার শত্রুও যদি ন্যায় করে এটা ন্যায়। তো এইটা বলার আমাদের নৈতিকতা, মূল্যবোধ এগুলো এখন আর নাই, আমার দেশের সাহসও নাই। দেখেন ব্যাপারটা হচ্ছে এরকম যে দুর্নীতি করলে আমার জেলার হ্যাঁ, মানুষ করুক, অন্য কেউ না করুক। আচ্ছা, যাই হোক, 116 অনুচ্ছেদটা দেখি, 116 অনুচ্ছেদ। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করেন, 96-তে, সরি, মানে 72-এর সংবিধানে বিচারক অপসারণের ক্ষমতা কার হাতে ছিল? রাষ্ট্রপতির হাতে। 72-এর সংবিধানে ছিল, হ্যাঁ, 72-এ ছিল রাষ্ট্রপতি, ধরেন রাষ্ট্রপতি, এটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ছিল না। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আসলো কবে? পঞ্চম সংশোধনীর মাধ্যমে। এইটি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল 2014 পর্যন্ত ছিল, এটা বাতিল করলো কবে? ষোড়শ সংশোধনীর মাধ্যমে। পরে আসাদুজ্জামান সিদ্দিক সাহেব মামলা করলেন, ওই মামলায় আবার ষোড়শ সংশোধনীর আল্টারভেটেজ ঘোষণা করছে, বাট ওই রিভিউ এতদিন পর্যন্ত হাইকোর্টে, মানে অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং ছিল। বর্তমানে ওই রিভিউ মানে একেবারে ডিসপোজ করে দিয়ে সিদ্ধান্ত হয়েছে যে আপনার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলই বহাল থাকবে। আচ্ছা, এখন 116 অনুচ্ছেদটা দেখেন, অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার ক্ষমতা, এটা বর্তমানে কার উপর আছে দেখেন? রাষ্ট্রপতির উপর ন্যস্ত, কিন্তু রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে তা প্রয়োগ করবে। 78-এ ছিল রাষ্ট্রপতির, আর এর আগে ছিল সুপ্রিম কোর্টের উপরে। আচ্ছা, তো এখানে আমরা একটা প্রশ্নে আসছি, বিগত বছরের প্রশ্ন। 1 নম্বর প্রশ্নটা দেখেন যে 1972-এর মূল সংবিধানে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলার ক্ষমতা কোন কর্তৃপক্ষের উপর অর্পণ করা হয়েছিল? না, 72-এ ছিল দেখেন সুপ্রিম কোর্ট। 72-এ ছিল সুপ্রিম কোর্ট। এই যে ব্যাখ্যাটা পড়ি দেখেন, 1972-এর মূল সংবিধানে অধস্তন আদালতের বিচারকের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলার ক্ষমতা সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত ছিল। চতুর্থ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতির উপর অর্পণ করা হয়, এবং 78 সালের সেকেন্ড প্রক্লেমেশন অর্ডার 1978-এর মাধ্যমে 116 অনুচ্ছেদ পুনরায় সংশোধন করা, বিধান করা হয় যে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে অধস্তন আদালতের বিচারকের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলার ক্ষমতা প্রয়োগ করবে। ভাই, দুইটা জিনিস আপনাদের মানে এই জায়গায় মিক্সড হয়ে যাবে। যেটা হলো ওই যে একটু আগে আমরা পড়ছি জেলা জজরে নিয়োগ দিবে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ কইরা, বলে একটা মনে আছে। আর জেলা জজ ছাড়া অন্যান্য বিচারিক পরামর্শ নিবে, সুপ্রিম কোর্টেরও নিবে, পাবলিক সার্ভিস কমিশনের নিবে। এটা ছিল 72-এ। বর্তমানে আছে রাষ্ট্রপতির, আর এখনো রাষ্ট্রপতিরই এটা। আর এই যে যেটা বলতেছে, এটা কিন্তু নিয়োগ না, এটা হলো শৃঙ্খলা পদোন্নতি। শৃঙ্খলা পদোন্নতি, এটা 72-এ ছিল সুপ্রিম কোর্টের উপরে, 72-এ সুপ্রিম কোর্টের উপর। আর 75-এ আসলো কার উপরে? রাষ্ট্রপতি একাই সব নিয়ন্ত্রণ করবে। আর 78-এ আসলো যে রাষ্ট্রপতি নিয়ন্ত্রণ করবে, বাট কার সাথে পরামর্শ করে? সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ। দুইটা কিন্তু দুই জিনিস, মানে এক করলে হবে না। ঠিক আছে।
আচ্ছা, তাহলে আপনি সহজে যারা বোঝার জন্য এটা বলতে পারেন যে বর্তমানে অধস্তন আদালতের বিচারকদের নিয়োগ দেয় রাষ্ট্রপতি, এ জায়গায় সুপ্রিম কোর্টের পরামর্শের দরকার নাই। আর বর্তমানে অধস্তন আদালতের বিচারকদের পদোন্নতি যা যা আছে এইগুলা রাষ্ট্রপতি করবে, বাট কার সাথে পরামর্শ করে? সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে। সে হলো কথা। সকল সরকারি নিয়োজিত রাষ্ট্রপতির নামে হুম। হয়। আচ্ছা, এখন আমরা চলে এসে অনুচ্ছেদ 116 ক। বিচার বিভাগীয় কর্মচারীগণ বিচার কার্য পালনের ক্ষেত্রে স্বাধীন। দেখেন, এই সংবিধানের বিধানাবলীর সাপেক্ষে বিচার কর্ম বিভাগে নিযুক্ত ব্যক্তিগণ এবং ম্যাজিস্ট্রেটগণ বিচার কার্য পালনের ক্ষেত্রে স্বাধীন থাকে। এটা সংবিধানে আছে, এবার তোমরা আদৌ কতটুকু স্বাধীন এটা নিয়ে প্রশ্ন থেকে যায়। আল্লাহ বাঁচাইছে। ধরেন সবকিছু তো আল্লাহ নির্ধারণ করে। ধরেন আমি 6বার ভাইবা দিছি, তো ভাইবা দেওয়ার পরে যদি আজকে আমার চাকরি হইতো, তাহলে আমারও এই যে বর্তমানে বিচারকরা চাপে পড়ে কত ডিসিশন নিয়েছে, আমারও এটা করা লাগতো। বা নিজের ভিতরে নিজেই করে করে মরতাম যে এই যে তাদের জামিন দেওয়ার ক্ষমতা নাই, মানে জামিন দেবে না কি দেবে এটা চাকরি নিয়ে টানাটানি বা উপরের ভয়ে ভীত সন্ত্রস্ত মিথ্যা মামলা আপনি দিচ্ছেন, এবং সে জামিন দেওয়ার ক্ষমতা কয়জন বিচারকের আছে? যারা আছেও দেখেন তারে অনেক চাপ দিয়ে সে এটা করতে পারতেছে না, বাট তারা তো অ্যাকচুয়ালি স্বাধীন নাই। স্বাধীন না, বাংলাদেশে স্বাধীন বলে কিছু নাই। দেখেন, তাহলে জেনে রাখা ভালোতে আসি, দ্য কনস্টিটিউশন ফোর্থ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1975 দ্বারা সংবিধানে গোল্ডেন 116 ক অনুচ্ছেদটি যুক্ত করা হয়। সুতরাং এই অনুচ্ছেদটি মূল সংবিধানে ছিল না, এটা যুক্ত করা হয় চতুর্থ সংশোধনীর মাধ্যমে। বিচার কার্য, তাহলে যদি এভাবে প্রশ্ন আসতে পারে যে বিচারকরা তাদের বিচার কার্য পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবে, এটা কোথায় বলা আছে? 116 ক। এবং এই 116 কটা যুক্ত করা হয় কত সালে? চতুর্থ সংশোধনীর মাধ্যমে। বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা একটু যদি পড়ি যে সংবিধানের ষষ্ঠ অংশের দ্বিতীয় পরিচ্ছেদে অধস্তন আদালত সম্পর্কিত বিধান করা হয়েছে। 115 16, আচ্ছা এগুলা পড়া লাগবে না, বাদ দেন, এইটুক টোটালি বাদ। আমরা বিগত বছরের প্রশ্নে চলে আসি। তাহলে এখানে আমরা কি কি পেলাম দেখেন। দ্বিতীয় পরিচ্ছেদের ষষ্ঠ অনুচ্ছেদের ষষ্ঠ ভাগের যে দ্বিতীয় পরিচ্ছেদ, প্রথমে পাইছি অধস্তন আদালত প্রতিষ্ঠা 114, অধস্তন আদালতের নিয়োগ 115, তাদের মানে শৃঙ্খলা বা পদোন্নতি এইগুলা সম্পর্কে কত? 116। আর তারা বিচার কার্যের ক্ষেত্রে স্বাধীন থাকবে, এটা কত? 116 কবে যুক্ত করা হয়? 1975 সালে চতুর্থ সংশোধনীর মাধ্যমে। তো আমরা বিগত বছরের একটা প্রশ্ন পড়ি, সেটা হলো যে সংবিধানের কত নং অনুচ্ছেদে বিচার বিভাগীয় কর্মচারীগণ বিচার কার্য পালনের ক্ষেত্রে স্বাধীন বলে ঘোষণা করা হয়েছে? কত বলেন? 116 ক অনুচ্ছেদ। আরেকটা জায়গায় স্বাধীনের কথা বলা আছে, কোথায় বলেন তো? 94তে বলা আছে। আর এক জায়গায় বলা আছে স্বাধীনের কথা, সেটা হলো 94 অনুচ্ছেদ। ঠিক। তো সেলফ প্র্যাকটিসে চলে আসি, যে দেয়ার শ্যাল বি ইন এডিশন টু দ্য সুপ্রিম কোর্ট সাচ কোর্ট সাবঅর্ডিনেট দেয়ারটো অ্যাজ মে বি এস্টাবলিশড বাই ল। মানে সুপ্রিম কোর্টের অতিরিক্ত হিসেবে অধস্তন আদালত থাকবে, যেটা আইনের দ্বারা প্রতিষ্ঠিত হবে। কোথায় আছে? 114 নাকি? 3 নাম্বারটা যদি দেখেন, বিচার বিভাগীয় পদে বা বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট পদে রাষ্ট্রপতি কর্তৃক উক্ত উদ্দেশ্যে প্রণীত বিধিসমূহ অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগ দান করবে সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী? সংবিধানের 115। 8 নং প্রশ্নটা দেখি, 8 নং চলে যাই, যে all persons employed in the judicial service and all magistrates shall be independent, স্বাধীন থাকবে in the exercise of their judicial function, বিচার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে। কত? 116 ক। ফেরদৌস, 116 খতে কি আছে? 116 খ নাই, করবেন কিভাবে? 116 ক পর্যন্তই আছে। আপনি বলতেছেন বইতে নাই? আচ্ছা, তো বিচার বিভাগের যে তৃতীয় অনুচ্ছেদ সেটা হলো প্রশাসনিক ট্রাইব্যুনাল। প্রশাসনিক ট্রাইব্যুনাল হচ্ছে
অনুচ্ছেদ 117, প্রশাসনিক ট্রাইব্যুনাল সমূহ বা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস, ইংরেজিতে বলে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস। তো প্রশাসনিক ট্রাইব্যুনাল আসলে কি? সরকারি কর্মকর্তাদের তাদের চাকুরি সংক্রান্ত আহ, বরখাস্ত বলেন বা চাকরি সংক্রান্ত যে কোনো সমস্যা বলেন, তো এই ক্ষেত্রে তারা সাধারণ যে দেওয়ানি আদালত আছে এই আদালতে মামলা করলে হবে না, বা হাইকোর্ট বিভাগে গেলেও হবে না, এখানে যেতে হবে কোথায়? প্রশাসনিক ট্রাইব্যুনাল। তবে যদি তাদের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়, যে চাকরি করতে গিয়ে তাদের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে, সেই ক্ষেত্রে তারা রিট করতে পারে। কিন্তু যে 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 বিষয়টার প্রতিকার প্রশাসনিক ট্রাইব্যুনালে আছে সেই বিষয়ে কিন্তু রিট করা যাবে। তো এজন্য আমরা যখন দেওয়ানি কার্যবিধি পড়ছি বা পড়বো, তখন দেওয়ানি কার্যবিধিতে একটা বিষয় আছে, দেওয়ানি কার্যবিধির 9 ধারায়, যে বারিত না হলে সকল প্রকারের দেওয়ানি মামলা দেওয়ানি আদালতে করা যায়। আর দেওয়ানি প্রকৃতার মামলা বলতে বোঝাচ্ছে রাইট টু অফিস, রাইট টু প্রপার্টি, মানে সম্পত্তির অধিকার, পদের অধিকার। এখন সম্পত্তির অধিকার আর পদের অধিকার হলেই দেওয়ানি প্রকৃতির মামলা হবে না, বা দেওয়ানি প্রকৃতির মামলা হতে হলে অবশ্যই সেটা দেওয়ানি আদালতে দায়ের যোগ্য হতে হবে। কারণ সরকারি চাকরি রিলেটেড যে বিষয়গুলো, এটা তো পদের অধিকার। বাট এই এই মামলা দেওয়ানি আদালতে করলে আর্জি খারিজ হয়ে যাবে, কারণ দেওয়ানি আদালতের এখতিয়ার নাই। তাহলে এই মামলাগুলো দায়ের করতে হবে কোথায়? প্রশাসনিক ট্রাইব্যুনালে। তো একটু পড়ি দেখেন। এটা আসলে বিস্তারিত অনেক কথা বলা আছে, এত কথা বলার প্রয়োজন নাই, কারণ এখান থেকে ইতিপূর্বে কখনোই প্রশ্ন একবার আসছে শুধু, যে প্রশাসনিক ট্রাইব্যুনাল কত অনুচ্ছেদে আছে? 117। অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস ইতিপূর্বে যা বলা হয়েছে তা সত্ত্বেও নিম্নলিখিত ক্ষেত্রসমূহ সম্পর্কে বা ক্ষেত্রসমূহ হতে উদ্ভূত বিষয়াদির উপর এখতিয়ার প্রয়োগের জন্য আন্ডারলাইন করেন সংসদ আইনের দ্বারা বল দিবেন এক বা একাধিক প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করতে পারবে। তাহলে এই জায়গায় জাস্ট প্রশাসনিক ট্রাইব্যুনালের বিধানটাই বলছে, কিন্তু প্রশাসনিক ট্রাইব্যুনাল কিভাবে প্রতিষ্ঠিত হবে, কয়জন সদস্য হবে বা না, বিস্তারিত যে কার্যপ্রণালী এটা নির্ধারণ করা হবে সংসদ আইনের মাধ্যমে। নবম ভাগে বর্ণিত বিষয়াদি, নবম ভাগে বর্ণিত বিষয়াদি মানে হলো নবম ভাগে আছে যে সরকারি কর্ম কমিশনের যা যা আছে, নবম ভাগে বর্ণিত বিষয়াদি অর্থদণ্ড বা অন্য দণ্ড সহ প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত, এটা এটা আন্ডারলাইন করেন, প্রজাতন্ত্রের কর্ম নিযুক্ত ব্যক্তিদের কর্মের শর্তাবলী। প্রজাতন্ত্রের কর্মচারী কারা? সরকারি কর্মকর্তা। তাহলে তাদের কর্মের শর্তাবলী যে কোনো রাষ্ট্রায়ত্ত উদ্যোগ, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের চালনা ব্যবস্থাপনা অনুরূপ উদ্যোগ বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ কর্মসমূহ কোন আইনের দ্বারা বা অধীন সরকারের উপর ন্যস্ত সরকারের দ্বারা পরিচালিত কোন সম্পত্তির অর্জন, প্রশাসন, ব্যবস্থাপনা, বিলি ব্যবস্থা। সংবিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান বলেন তো দুই একটার নাম। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, পিএসসি, অম্বুডসম্যান, তারপরে হচ্ছে এই পাবলিক বিশ্ববিদ্যালয় তো সবই সংবিধিবদ্ধ। সংবিধিবদ্ধ, হ্যাঁ সংবিধি বলতে বলছে, সাংবিধানিক বলি নাই, সংবিধিবদ্ধ। বাংলাদেশ বার কাউন্সিলও একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, আমাদের বুঝছেন? দুদকও সংবিধিবদ্ধ। আচ্ছা, যে আইনের উপর সংবিধানের 102-এর 3 দফা প্রযোজ্য হয় এরূপ যে কোনো আইন। 102-এর 3 অনুচ্ছেদে বলছে ওই যে সংবিধানের 47-এর অনুচ্ছেদে যে সিদ্ধান্ত নিবে এই ক্ষেত্রে রিট করা যাবে না, এই কথাটা আর কি। তো প্রশাসনিক ট্রাইব্যুনালের আসলে মোটামুটি আপনি একটা জিনিস মনে রেখেন, এত বিস্তারিত পড়ার প্রয়োজন নাই, জাস্ট প্রশাসনিক ট্রাইব্যুনাল সরকারি কর্মচারীদের সংক্রান্ত যে মামলা এগুলা বিচার করবে। আর এক বা একাধিক প্রশাসনিক ট্রাইব্যুনাল আইনের দ্বারা প্রতিষ্ঠিত হতে পারে, এ হলো কথা। আহ 2 নাম্বার উপদফা যদি দেখেন, কোন ক্ষেত্রে এই অনুচ্ছেদের অধীন কোন প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হলে, কোন ক্ষেত্রে আর কি, অনুরূপ ট্রাইব্যুনালের এখতিয়ারের অন্তর্গত কোনো বিষয়ে অন্য কোনো আদালত কোনরূপ কার্যধারা গ্রহণ করবে না বা কোনো আদেশ প্রদান করবে না। দেখেন, ট্রাইব্যুনাল যদি প্রতিষ্ঠিত হয় তাহলে ট্রাইব্যুনালের অন্তর্গত কোনো বিষয়, মানে যেটা ট্রাইব্যুনালের বিষয় এরকম কোনো মামলা অন্য কোনো আদালতে করা যাবে না, এটা সরাসরি বলে দিছে যে ট্রাইব্যুনালের অন্তর্গত কোনো বিষয় অন্য কোনো আদালতে কার্যগ্রহণ করবে না বা কোনো আদেশ প্রদান করবে না। তবে শর্ত থাকে যে সংসদ আইনের দ্বারা কোনো ট্রাইব্যুনালের সিদ্ধান্ত গোল দিবেন পুনর্বিবেচনা বা অনুরূপ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের বিধান করতে পারে। তবে বিধান করতে পারে যে প্রশাসনিক ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে অমুক জায়গায় আপিল করা যাবে, এটা বিধান করতে পারে আর কি। তো এখান থেকে পরীক্ষায় যেটা আসতে পারে যে প্রশাসনিক ট্রাইব্যুনাল কত অনুচ্ছেদ? 117।
প্রশাসনিক ট্রাইব্যুনাল কে প্রতিষ্ঠা করবে? সংসদ আইনের দ্বারা। কয়টা? এক বা একাধিক। যে বিষয় প্রশাসনিক ট্রাইব্যুনালের অন্তর্গত সেটা সেই বিষয়ে মামলা কি অন্য জায়গায় করা যাবে? অন্য জায়গায় করা যাবে না। তো এখানে একটু ব্যাখ্যাটা যদি করি, সংবিধানের ১১৭ অনুচ্ছেদে দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস অ্যাক্ট ১৯৮০ এ প্রশাসনিক ট্রাইব্যুনাল সম্পর্কিত বিধান আলোচনা করা হয়েছে। তাহলে সংবিধানের ১১৭ অনুচ্ছেদ বাট এই রিলেটেড আইনটা তৈরি করা হয় কত সালে? অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অ্যাক্ট ১৯৮০। প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা, সংবিধানের ১১৭ অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার বিধান রয়েছে। কিভাবে এই প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠিত হবে সেটাই অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অ্যাক্ট ১৯৮০ এর ৩ বলা হয়েছে। ওই আইনের ধারায়, ঠিক আছে, এটা ৩ ধারায় বলা হয়েছে বলতেন এক সদস্যের সমন্বয়ে প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠিত হবে। ওই আইনে বলছে প্রশাসনিক ট্রাইব্যুনালের সদস্য হবে কয়জন? একজন। এটা দেখেন, আন্ডারলাইন করবেন, জেলা জজ আছে বা জেলা জজ ছিল এমন ব্যক্তিকে সরকার প্রশাসনিক ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ দিবে। সদস্য যদি একজন হয় তাহলে সমন্বয় শব্দটা প্রয়োগ এখানে ভুল শব্দ। আচ্ছা, তাহলে কি কি হবে বলেন? জেলা জজ আছে, জেলা জজ ছিল, এটার এরকম কাউকে নিয়ে প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠিত হবে। এখন আমরা চলে আসি প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল। দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস অ্যাক্ট ১৯৮০ এর ৫ ধারায় প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের গঠনের বিধান আছে। ৫ ধারা অনুসারে, আন্ডারলাইন করবেন, একজন চেয়ারম্যান, এটা আমাদের জানার জন্য, ঠিক আছে, একজন চেয়ারম্যান এবং ২ জন সদস্য নিয়ে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল গঠিত হবে। তাহলে আপিল ট্রাইব্যুনালের মোট সদস্য কয়জন? ৩ জন। তো সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্য বা বিচারক হিসেবে কর্মরত আছে এমন ব্যক্তি উক্ত আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান হবে, এবং ২ জন সদস্যদের মধ্যে একজন হবে জেলা জজ বা জেলা জজ হিসেবে দায়িত্ব ছিল এমন ব্যক্তি, এবং অপরজন হবে যিনি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদমর্যাদার নিম্নের নয়। তাহলে আপিলেট ট্রাইব্যুনালের প্রধান হচ্ছেন সুপ্রিম কোর্টের বিচারক পদমর্যাদার একজন, আর একজন সদস্য হচ্ছে জেলা জজ বা জেলা জজ হিসেবে দায়িত্ব আছে অথবা ছিল, আর একটা হলো মন্ত্রণালয়ের সচিব পদমর্যাদার নিম্নের নয় এমন কোন ব্যক্তি। আচ্ছা, তো এখতিয়ারের যে কথা বলা আছে এগুলা আসলে ওই ওই ধারায় যা পড়ছি, অনুচ্ছেদে যা পড়ছি তাই। আর লাস্টের প্যারাটা আমরা একটু পড়ি, দেখেন যে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ব্যক্তি তার কর্মের শর্তাবলী তার কোনো মৌলিক অধিকার লঙ্ঘন করেছে মর্মে চ্যালেঞ্জ করতে সংবিধানের ১০২-১ অনুচ্ছেদে আবেদন করবে। ১০২-১ কি আছে? মৌলিক অধিকার লঙ্ঘিত হলে রিট করলে ১০২-১, কিন্তু অন্যান্য ক্ষেত্রে তাকে ১১৭ অনুচ্ছেদে প্রতিষ্ঠিত প্রশাসনিক ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। দেখেন, ধরেন আপনারে ওই চাকরিচ্যুত করছে, বরখাস্ত করছে, সাময়িক বরখাস্ত করছে, তাহলে এটার বিরুদ্ধে আপনি পদক্ষেপ মানে প্রতিকারের জন্য যেতে হবে কোথায়? প্রশাসনিক ট্রাইব্যুনালে। কিন্তু যদি এরকম হয় যে একটা, ওই যে এর আগে আমরা পড়ছিলাম যে একটা সরকারি চাকরিতে ধরেন নিয়ম করা হলো যে পুরুষ যারা নার্স, পুরুষ মানে যারা ওই কাজ করে তারা অবসর নিবে ৪৫-এ, আর মহিলাদের জন্য নিয়ম করলো ৩৫-এ, এরকম যদি করে, তাহলে এই জায়গায় তার মৌলিক অধিকার কি হচ্ছে বলে? লঙ্ঘিত হচ্ছে, সমান অধিকার লঙ্ঘিত হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে সে কি করতে পারবে? এই জায়গায় সে রিট করতে পারবে কোথায়? হাইকোর্টে। এই ক্ষেত্রে প্রশাসনিক ট্রাইব্যুনালে না গিয়ে রিট করলে কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? তাহলে চাকরিরত থাকা অবস্থায় যদি মৌলিক অধিকার লঙ্ঘিত হয় তাহলে ১০২ অনুচ্ছেদের অধীন রিট করা যাবে, কিন্তু মৌলিক অধিকার লঙ্ঘিত না হলে অন্যান্য সকল ক্ষেত্রে করতে হবে কি? প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করতে হবে। হ্যাঁ, মিনিমাম 7টা তো ইয়ে আছে, দেখেন। অর্থাৎ যে ক্ষেত্রে প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা দাবি করে যে কর্ম বিষয়ে তার কোনো মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে, সেক্ষেত্রে তিনি ১০২-১ অনুচ্ছেদে রিট আবেদন করতে পারে। কিন্তু যে ক্ষেত্রে কর্ম বিষয়ে তার মৌলিক অধিকার লঙ্ঘিত হয়নি, বরং বিষয়টি শুধুমাত্র তার কর্মের শর্তাবলী যেমন পেনশন, পদোন্নতি, সুবিধাবাদী নিয়ে, সেক্ষেত্রে প্রশাসনিক ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। তার পেনশন দিচ্ছে না, তার পদোন্নতি ঠিকঠাক ভাবে হচ্ছে না, তো সুবিধাবাদী ঠিকঠাক মতো পাচ্ছে না, এই সকল ক্ষেত্রে কিন্তু যেতে হবে কোথায়? প্রশাসনিক ট্রাইব্যুনালে। প্রশ্ন নিয়ে যান।
তো তাহলে একটা জিনিস দেখেন যে, হ্যাঁ, কালকে 4:30টায়। হুম। তাহলে প্রশাসনিক ট্রাইব্যুনাল সম্পর্কে আলোচনা করছে কত অনুচ্ছেদে? 117 অনুচ্ছেদে। প্রশাসনিক বাংলাদেশ সংবিধানে কয়টা প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? এক বা একাধিক। কি দ্বারা নির্ধারিত হবে? আইন দ্বারা নির্ধারিত হবে। তো বিগত বছরের প্রশ্ন দেখেন, জুডিশিয়াল সার্ভিসে এখান থেকে কোনোদিনই কোনো প্রশ্ন আসে নাই। না, না এসেছে লিখিততে, না এসেছে আপনার প্রিলিতে। দেখেন, একবার এসেছিল 35তম বিসিএস যে বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে? কথা বলেন, 117। ঠিক আছে। তো এরপরে 2 নং প্রশ্নটা যদি আমরা দেখি, যে প্রশাসনিক ট্রাইব্যুনালে এখতিয়ার প্রয়োগ করতে পারে নিম্নলিখিত কোন ধরনের বিরোধের ক্ষেত্রে? প্রজাতন্ত্রের কর্মনিযুক্ত ব্যক্তিদের কর্মের শর্তাবলী, সরকার দ্বারা পরিচালিত কোনো সম্পত্তি অর্জন, প্রশাসন ইত্যাদি, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কোনো কর্ম, উপরের সবগুলো। কি বলেন? উপরের সবগুলো। তো আমরা একটা রাষ্ট্রের যে 3টা গুরুত্বপূর্ণ বিভাগ, বা সরকারের যে 3টা গুরুত্বপূর্ণ বিভাগ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গ 3টা আমরা পড়ে ফেলেছি। নির্বাহী বিভাগ 48 থেকে 64, 48 থেকে 64, আইন বিভাগ 65 থেকে 93, বিচার বিভাগ 94 থেকে 117। বুঝছেন? হ্যাঁ, 94 থেকে 117 হয়েছে। আচ্ছা, এখন বাংলাদেশ সংবিধানে তানবির মোট ভাগ আছে কয়টা? 11টা। 11টার ভিতরে 6টা আমাদের পড়া শেষ। আজকে দেখেন 7ম ভাগ, ইলেকশন, নির্বাচন। সপ্তম ভাগের আমরা প্রথমে চলে আসি অনুচ্ছেদ 118, নির্বাচন কমিশন প্রতিষ্ঠা। তার মানে নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। জুডিশিয়াল সার্ভিস কমিশন কি সাংবিধানিক প্রতিষ্ঠান? হ্যাঁ। না না, জুডিশিয়াল সার্ভিস কমিশন। জুডিশিয়াল সার্ভিস কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান না। বুঝছেন? হ্যাঁ, সংবিধান, সুপ্রিম কোর্ট সাংবিধানিক প্রতিষ্ঠান। অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল যদি হয়, এটাও সাংবিধানিক ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। দেখেন, হ্যাঁ, আচ্ছা দেখেন, তো নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। এই যে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা, গঠন দেখেন সংবিধানের 118 অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের বিধান আলোচনা করা হয়েছে। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে নির্বাচন কমিশন গঠন হবে কত অনুচ্ছেদে? সংবিধানের 118। সর্বাধিক গোল দেবেন 5 জন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠিত হতে পারে। কতজন? 5 জন। মানে এই না যে সব সময় 5 জন থাকতে হবে, বাট সর্বোচ্চ যদি বাড়াই কয়জন? 5 জন। নির্বাচন কমিশন 5 জন নির্বাচন কমিশনের মধ্যে গোল দিবেন 1 জন প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক 4 জন নির্বাচন কমিশনার থাকতে পারবে। এই 5 জনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার কি হবেন? একজন। বর্তমানে তার নাম কি জানি না আমি, কে? আর অনধিক 4 জন থাকবেন নির্বাচন কমিশনার। আচ্ছা, এখন আমরা চলে আসি নিয়োগ, অপসারণ এবং পদত্যাগ। প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার গোল দিবেন রাষ্ট্রপতি নিয়োগ করবে। তাহলে নির্বাচন কমিশনারদের নিয়োগ করবে কে? রাষ্ট্রপতি। মোটামুটি সুপ্রিম, মানে রাষ্ট্রের বড় বড় যে সকল পদ আছে সবই নিয়োগ দেয় কে? রাষ্ট্রপতি। আচ্ছা, সুপ্রিম কোর্টের বিচারক যেরূপ পদ্ধতি বা কারণে অপসারিত হতে পারে, সেইরূপ পদ্ধতি বা কারণ ব্যতীত কোন নির্বাচন কমিশনার অপসারিত হবে না। খুবই গুরুত্বপূর্ণ কথা। সুপ্রিম কোর্টের বিচারক অপসারিত হয় কেমনে বলেন? সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে, 93 অনুচ্ছেদে। তাহলে নির্বাচন কমিশনারও অপসারিত হবে কিভাবে? ওই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে। অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারক অপসারণ এবং নির্বাচন কমিশনার অপসারণের পদ্ধতি একই। অর্থাৎ 96 অনুচ্ছেদের বিধান সুপ্রিম কোর্টের বিচারক এবং নির্বাচন কমিশনার অপসারণ উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। এটা 96 অনুচ্ছেদের বিধান। সামনে আরো বেশ কয়েক জায়গায় পাবো, যে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, ওনার ক্ষেত্রে, তারপর পিএসসির চেয়ারম্যান বা পিএসসির সদস্যরা, তাদের ক্ষেত্রেও অপসারণের পদ্ধতি এই একই। 5 আগস্টের পরবর্তীতে যেভাবে বিচারকদের
জি। এই ক্ষেত্রে আইনি দৃষ্টিকোণ থেকে এটা আচ্ছা, বর্তমানে আইনের জোর যার আইন তার। যদি কখনো এটা পাল্টে যায় তখন আবার এই জিনিসের বিচার হবে। বুঝতে পারছেন? ধরেন আপনি যখন বাংলাদেশ স্বাধীন করতেন 1971 সালে, এই কারণেই মুক্তিযুদ্ধ হয়েছে। যদি আপনি স্বাধীন না করতে পারতেন তাহলে তো সন্ত্রাসী। তখন ওই যে 121 দণ্ডবিধির 121 ধারায় আপনার মৃত্যুদণ্ড দিত। বুঝছেন? আর এরা যা যা করবে সবকিছু ওই যে সংবিধানের ওই যে দায় মুক্তি দিয়ে দিবে। 46 অনুচ্ছেদে বলা আছে যে যা যা এই যা আছে বিভিন্ন কর্মকাণ্ড যা 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 আছে দায় মুক্তি বিধানে যুক্ত হবে। এবং ভবিষ্যতে একটা সংশোধনী আনবে যে অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত যা যা করা হয়েছে এই বিষয়ে কোনো কিছু করা যাবে না, কোনো আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না, সবকিছু বৈধ করা হবে। আবার ওই সংশোধনীর বিরুদ্ধে মামলা হবে। আর সেটা তো করবে পরবর্তীতে যে আসবে তখন সে আবার এটা করবে। দেখেন তাহলে মেয়াদে আসি। মেয়াদ। এই সমস্ত কাজ করবে তো চলতেছে আমাদের। আচ্ছা, জি। মবের যে আইন এর তো কিছু বুঝলাম না। মবের কোনো আইন নাই। দেখেন তা কি আসলে কোন, আচ্ছা আমরা পড়ি আগে। দেখেন কোন নির্বাচন কমিশনারের কর্মের মেয়াদ তার কার্যভার গ্রহণের তারিখ হইতে গোল্ডেন 5 বছর হবে। 5 বছর। রাষ্ট্রপতির পদের মেয়াদ কত? 5 বছর। প্রধানমন্ত্রীর পদের মেয়াদ কত? কোনো পদের মেয়াদ নাই। নতুন কেউ গ্রহণ করার আগ আর এখানে প্রধান নির্বাচন কমিশনারের পদের মেয়াদ কত? 5 বছর। সুপ্রিম কোর্টের বিচারকদের পদের মেয়াদ কত? রাষ্ট্রপতির সন্তুষ্ট অনুযায়ী 67 বছর। অ্যাটর্নি জেনারেলের পদের মেয়াদ কত? রাষ্ট্রপতির সন্তোষজনক সীমা অনুসারে। ওনার ক্ষেত্রে কিন্তু বয়সের কোনো বিধান নাই। আচ্ছা, তো স্বাধীন। দেখেন নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে গোল দিবেন স্বাধীন থাকবে এবং কেবল এই সংবিধান এবং আইনের অধীন হবে। নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে কি থাকবে? স্বাধীন থাকবে। আচ্ছা, তাহলে বিচার বিভাগ স্বাধীন থাকবে এটা বলছে 94 এর 116 ক। আর নির্বাচন কমিশন স্বাধীন থাকবে এটা কত? 118। 118। এখন দেখেন অবসানের পর অযোগ্যতা, মানে যখন তাদের ওই 5 বছর হয়ে যাবে তারা তারা তো কর্ম থেকে কি নিবেন? অবসর নিবেন। তো প্রধান নির্বাচন কমিশনার পদে অধিষ্ঠিত ছিলেন এমন কোন ব্যক্তি প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ লাভের যোগ্য হবেন না। প্রধান নির্বাচন কমিশনার যদি অবসরে যান তাহলে উনি প্রজাতন্ত্রের কোনো কর্মে নিয়োগ লাভের যোগ্য হবে না। অন্য কোন নির্বাচন কমিশনার অনুরূপ পদে কর্ম অবসানের পর প্রধান নির্বাচন কমিশনার রূপে নিয়োগ লাভের যোগ্য হবে, তবে অন্য কোনো ভাবে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ লাভের যোগ্য হবেন। এটা সরকারি চাকরি, ধরেন সহজ কথা বললে সরকারি চাকরি। যে কোনো চাকরি। সরকার এখানে তো অধিষ্ঠিত এইগুলো তো অনেক খড়ি খড়ি রঙের। এখানে আচ্ছা আমাদের এখানে একটা না লেখেন, নাটা লেখেন নাই। যোগ্য নিয়োগ লাভের যোগ্য হবেন, এখানে না লেখেন, যোগ্য হবেন না। পাইছেন? অন্য কোন নির্বাচন কমিশনার অনুরূপ পদে কর্ম অবসানের পর প্রধান নির্বাচন কমিশনার রূপে নিয়োগ লাভের যোগ্য হবে, তবে অন্য কোনো ভাবে প্রজাতন্ত্রে কর্মে নিয়োগ লাভের যোগ্য হবেন লেখছেন। কি হবে? হবে না। বুঝছেন? কি তানভীর কি বলেন? মানে আমাদের রাষ্ট্রপতির কি এরকম কোনো ইয়ে আছে নাকি যে বলেন হচ্ছে সে থাকলে যদি লাভজনক পদে থাকে সেক্ষেত্রে উনি ভাই ওইটা তো আমরা এশিয়া কিন্তু পড়ছি যে আপনার আচ্ছা, পদত্যাগে আসেন। আমাদের যে বর্তমান রাষ্ট্রপতি হ্যাঁ, যোগ্য, ওনাকে নিয়ে একটা ব্যাপক ই চলতেছিল যে উনি তো জেলা জজ পদমর্যাদায় ছিলেন, অধিষ্ঠিত ছিলেন এবং উনি প্রজাতন্ত্রের একটা লাভজনক পদে নিয়োজিত ছিলেন। হুম, এখন উনি রাষ্ট্রপতি হইতে পারবেন কিনা? পারবে, সমস্যা নাই। লাভজনক পদেরটা ইসে রাষ্ট্রপতি হওয়া যায়, কিন্তু রাষ্ট্রপতি বা এই সকল পদেরতে যায় লাভজনক পদে যাওয়া যাবে না। আচ্ছা, পদত্যাগ। দেখেন কোন নির্বাচন কমিশনার রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে স্বাক্ষরযুক্ত পত্র থেকে স্বীয় পদ ত্যাগ করতে পারবে। তাহলে নির্বাচন কমিশনার
বর্তমানে কে জানি না, সবশেষে কি হাবিব আউয়াল সাহেব নামে একজন ছিলেন নাকি? জি, হাবিবুল আউয়াল। হাবিবুল আউয়াল। তা উনি যদি পদত্যাগপত্র দিতে যান, পদত্যাগপত্র কার কাছে দিবে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির কাছে দিবে। তাহলে এই পদত্যাগপত্র কে কার কাছে দিবে, কে কার কাছে শপথ বাক্য পাঠ করবে, কে কে স্বাধীন, এগুলো সব পিছনে আছে, ছকাকারে আছে, চিন্তার কোনো কারণ নাই। যদি কারো মনে হয় যে কে কার কাছে পদত্যাগপত্র দিবে, ধরেন রাষ্ট্রপতি পদত্যাগপত্র দিবে স্পিকারের কাছে, স্পিকার পদত্যাগপত্র দিবে রাষ্ট্রপতির কাছে, প্রধানমন্ত্রী পদত্যাগপত্র দিবে রাষ্ট্রপতির কাছে, সংসদ সদস্য পদত্যাগপত্র দেবে স্পিকারের কাছে, প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগপত্র দিবে কার কাছে? রাষ্ট্রপতি। বিচারক পদত্যাগপত্র দিবে কার কাছে? রাষ্ট্রপতির কাছে। আর মন্ত্রীগণ পদত্যাগপত্র দিবে প্রধানমন্ত্রীর কাছে, কারে দেওয়ার জন্য? রাষ্ট্রপতিরে দেওয়ার জন্য, মন্ত্রীরা। ঠিক আছে, তো এগুলো আসলে মুখস্থর কিছু নাই, এগুলো স্বয়ংক্রিয়ভাবে মনে থাকবে ইনশাল্লাহ। আর যারা বুঝতেছেন না, পরে আছে আবার এগুলা বিস্তারিত ভালোভাবে আলোচনা করা। তো বিগত বছরের প্রশ্ন একটা পড়ি, যে বাংলাদেশের প্রথম নির্বাচন কখন অনুষ্ঠিত হয়? এটা গুরুত্বপূর্ণ। দেখেন, 7 মার্চ 1973। 3 নাম্বার প্রশ্নটা দেখি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল কত? 5 বছর। 6 নং প্রশ্নটা পড়ি, যে সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে? কত অনুচ্ছেদ? 118। আর যদি বলে নির্বাচন কমিশন কত ভাগে আছে, কোন অধ্যায়? সপ্তম ভাগে বা সপ্তম অধ্যায়। এখন আমরা চলে আসি অনুচ্ছেদ 119, নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশনকে গোল দিবেন রাষ্ট্রপতি পদের এবং সংসদের নির্বাচনের জন্য। 2টা নির্বাচন উনি আয়োজন করে। নির্বাচন কমিশনের দায়িত্ব 2টা, একটা হলো রাষ্ট্রপতি পদ আর একটা হলো সংসদ নির্বাচন। বুঝছেন? ভোটার তালিকা প্রস্তুতকরণের তত্ত্বাবধান, মানে উনি ভোটার তালিকা প্রস্তুত করবে, তত্ত্বাবধান, নির্দেশ, নিয়ন্ত্রণ এবং অনুরূপ নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের উপর ন্যস্ত থাকবে। তাহলে নির্বাচন কমিশন দেখেন, রাষ্ট্রপতি পদের নির্বাচন অনুষ্ঠান করবে, সংসদ সদস্যদের নির্বাচন অনুষ্ঠান করবে, সংসদ নির্বাচনের জন্য গোল দিবেন নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করবে, কোন কতটুকু এলাকা নিয়ে কোনটা কোন আসন, সংসদীয় আসনে 1 কোনটা, 300 কোনটা, এই সবগুলো নির্ধারণ করবে কে? নির্বাচন কমিশন। আর রাষ্ট্রপতি পদের ও সংসদের নির্বাচনের জন্য গোল দিবেন ভোটার তালিকা প্রস্তুত করবে। তার মানে রাষ্ট্রপতি পদের নির্বাচনের জন্য একটা ভোটার তালিকা আছে, যেটা তৈরি করবে কে? নির্বাচন কমিশন। আর সংসদ সদস্য নির্বাচনের ভোটার তালিকা তো আছেই, এটা করবে কে? তাহলে স্থানীয় যে নির্বাচনগুলা, স্থানীয় শাসন সংক্রান্ত, এই যে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, এগুলা কি নির্বাচন কমিশন করবে? না, এইগুলা কিন্তু এই যে 118 অনুচ্ছেদে যে নির্বাচন কমিশনের কথা বলছে, তারা কিন্তু এটা করবে না। আচ্ছা, তাহলে 118 অনুচ্ছেদে যে নির্বাচন কমিশন প্রতিষ্ঠার কথা বলেছে, তাদের দায়িত্ব আছে 119-এ। তাহলে ফেরদৌস সাহেব, সর্দার শিকদার কিছুই বলি নাই, ফেরদৌস সাহেব বলেন 119 অনুচ্ছেদে যে নির্বাচন কমিশনের কথা বলছে, তারা কোন কোন ধরনের নির্বাচন অনুষ্ঠিত করবে? নির্বাচন তো সম্ভবত নির্বাচন না, ওটা আলাদা, ওই সংক্রান্ত নির্বাচন কমিশন আলাদা, কিন্তু এই যে যে নির্বাচন কমিশন, সেটা তারা করবে না। এটা তো তাদের আন্ডারে যে নির্বাচন কমিশন আছে, সেটা আইনের দ্বারা। রাষ্ট্রপতি নির্বাচনে আর হচ্ছে সংসদ সদস্যদের নির্বাচন, জি, সংসদ সদস্য নির্বাচন, মানে আমরা যেটা জাতীয় নির্বাচন জি বলি। আচ্ছা, রাষ্ট্রপতি নির্বাচন হয়তো সংসদ সদস্যদের মাধ্যমে। হ্যাঁ। তাহলে এখানেও কি নির্বাচন কমিশন হবে, নাকি এটা ওই চতুর্থ সংশোধনীর মাধ্যমে যে রাষ্ট্রপতি শাসিত সরকার করছিল ওইটা এখনো রাখছে? না না না, নির্বাচন কমিশনই দেখেন সামনে আসতেছি, দেখেন। তো বাংলাদেশে নির্বাচন পরিচালনার দায়িত্ব কার উপর ন্যস্ত? প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা, পুলিশের ইন্সপেক্টর জেনারেল, প্রধান নির্বাচন কমিশনার। প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনার পদের মেয়াদ কত বছর? 5 বছর। 118-তে, 118-তে। অনুচ্ছেদ 120-এ চলে আসি, নির্বাচন কমিশনের কর্মচারীগণ। সুপ্রিম কোর্টের কর্মচারীগণ কোথায় পাইছি বলেন? সুপ্রিম কোর্টের কর্মচারীগণ পাইছি 113।
এই ভাগের অধীন নির্বাচন কমিশনের উপর ন্যস্ত দায়িত্ব পালনের জন্য আন্ডারলাইন করবেন, যেরূপ কর্মচারী প্রয়োজন হবে নির্বাচন কমিশনের অনুরোধ করলে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে সেইরূপ কর্মচারী নিয়োগ প্রদানের ব্যবস্থা করবে। নির্বাচন কমিশন চালানোর জন্য যদি কোনো কর্মচারী প্রয়োজন হয় তাহলে নির্বাচন কমিশন অনুরোধ করবে কারে? রাষ্ট্রপতিরে। আর রাষ্ট্রপতি সেইরূপ কর্মচারী প্রদানের কি করবে? ব্যবস্থা করবে। এটা বললো কততে? 120। তাহলে নির্বাচন কমিশনের যে প্রতিষ্ঠা, 5 জন সদস্য, 1 জন চেয়ারম্যান, 4 জন নির্বাচন কমিশনার, এটা আছে 118। তাদের দায়িত্ব বলছে 119। আর কর্মচারীগণ 120। অনুচ্ছেদ 121-এ চলে আসি। অনুচ্ছেদ 121, প্রতি এলাকার জন্য ভোটার তালিকা, সিঙ্গেল ইলেকট্রাল রোল ফর ইচ কনস্টিটিউয়েন্সি। প্রতি এলাকার জন্য ভোটার তালিকা। নির্বাচনী এলাকা কনস্টিটিউয়েন্সি দেখেন, সংসদ নির্বাচনের জন্য কোন দেশকে যে এলাকা ভিত্তিক পৃথক করা হয় সেই প্রত্যেকটি পৃথক পৃথক এলাকা হলো এক একটি নির্বাচনী এলাকা। আমাদের আসন আছে 300টা, তাহলে নির্বাচনী এলাকা কয়টা? 300টা। নির্বাচনী এলাকা কিন্তু 64টা না, নির্বাচনী এলাকা কয়টা? 300টা। এটা দেখেন, জনগণের আধিক্য বিবেচনা করে, বলতেন জনগণের আধিক্য বিবেচনা করে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করা হয়। তাহলে নির্বাচনী এলাকার সীমানা কিন্তু কিভাবে নির্ধারণ করে? জনগণের আধিক্য। এটা কিন্তু আমি ইচ্ছা করেই বাক করলাম বিষয়টা, কিন্তু তা না। বাংলাদেশে মোট এই যে দেখেন নির্বাচনী এলাকা হলো 300টি। এই 300টি নির্বাচনী এলাকা হতে 300 জন সংসদ সদস্য নির্বাচিত করা। তানভীর, ভোট দিচ্ছেন একবারও? আচ্ছা, ভোটার তালিকা দেখেন, সংসদের নির্বাচনের জন্য প্রত্যেক আঞ্চলিক নির্বাচনী এলাকার একটি করে ভোটার তালিকা থাকবে, একটি করে ভোটার তালিকা থাকবে। এবং আন্ডারলাইন করবেন, ধর্ম, জাত, বর্ণ, নারী, পুরুষ ভেদের ভিত্তিতে ভোটারদের বিন্যস্ত করে কোনো বিশেষ ভোটার তালিকা প্রণয়ন করা যাবে না। এখানে ধর্ম নিয়ে যে আলাদা ভোটার তালিকা বানাবেন, জাত বর্ণ নিয়ে আলাদা ভোটার তালিকা বানাবেন, এরকম করা যাবে না। তাহলে আবার মিলাই দেখেন, নির্বাচন কমিশন প্রতিষ্ঠা 118, দায়িত্ব 119, তারপরে কর্মচারী কত? 120, আর ভোটার তালিকা 121। বিগত বছরের প্রশ্ন দেখেন, সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটার তালিকার বিধান বর্ণিত আছে? কোন পরীক্ষায় আইসে দেখছেন? বাংলাদেশ টেলিভিশন। আচ্ছা, 121। আমরা 122-এ চলে আসি। ভোটার তালিকায় নাম ভুক্তির যোগ্যতা, এই যে মানে আমি যে ভোটার হব, আমার যোগ্যতার কথা বলছে কততে? 122। সংবিধানের 122 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ নির্বাচন হবে, গোল দিবেন, প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে। ইংরেজিতে আন্ডারলাইন করেন, অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। এই সাহেব, প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে, প্রাপ্তবয়স্ক ভোট হলো অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। প্রাপ্তবয়স্ক ভোটাধিকার ইংরেজি কি? অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। এবং একমাত্র প্রাপ্তবয়স্ক ভোটার তালিকাভুক্ত হবে। নির্বাচনের জন্য তৈরিকৃত ভোটার তালিকায় গোল দিবেন, 18 বছরের নিচে নয় এমন যে কোনো ব্যক্তি তালিকাভুক্ত হতে পারবে। তাহলে এখানে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ বলতে বোঝানো হচ্ছে কত বছর? 18 বছর। সর্বনিম্ন 18। তাহলে ভোটার তালিকার প্রস্তুত 121, ভোটার তালিকায় নাম ভুক্তির যোগ্যতা 122। এই যে দেখেন, ভোটার তালিকায় নাম ভুক্তির যোগ্যতা, প্রত্যেক ব্যক্তি কোন নির্দিষ্ট নির্বাচনী এলাকার ভোটার তালিকায় নাম ভুক্তি করতে পারবে যদি তিনি নিম্নলিখিত যোগ্যতার অধিকারী হয়। তিনি বাংলাদেশের নাগরিক হন, তাকে অবশ্যই কোথাকার নাগরিক হইতে হবে? বাংলাদেশের। তার বয়স 18 বছরের কম না হয়,
কোন যোগ্য আদালত কর্তৃক তার সম্পর্কে অপ্রকৃতস্থ বলে ঘোষণা বহাল না থাকে, মানে অপ্রকৃতস্থ মানে পাগল, উন্মাদ, তিনি ওই নির্বাচনী এলাকার অধিবাসী বা আইনের দ্বারা ওই নির্বাচনী এলাকার অধিবাসী বিবেচিত হন। অবশ্যই তিনি যে এলাকা থেকে নির্বাচন, মানে ওই এলাকার নির্বাচনী এলাকার অধিবাসী হতে হবে। তিনি 1972 সালের বাংলাদেশ যোগ সাজসকারী আদেশের অধীন কোনো অপরাধে দণ্ডিত না হয়ে থাকে। তাহলে 1972 সালে যে বাংলাদেশ যোগ সাজসকারী একটা আইন আছে, ওই আইন অনুসারে সে যদি দণ্ডিত হয় তাহলে সে ভোটার হতে পারবে না। তো এগুলো মোটামুটি মনে রাখা সহজ। বাংলাদেশের নাগরিক না হলে তো ভোটার হতে পারবে না, বয়স 18 বছর হইতে হবে, উন্মাদ হওয়া যাবে না। আচ্ছা বলেন তো, দেউলিয়া হইলে ভোটার হওয়া যাবে? এগুলো হলে পারবে। দেউলিয়া হইলে ভোটার হইতে কোনো সমস্যা নাই, কিন্তু উন্মাদ হইলে আদালত যদি তার উন্মাদ ঘোষণা করে তাহলে হবে। বুঝছেন? পাগল হইলে তো হবে না। পাগল যদি তাকে আদালত ঘোষণা করে, পাগল যদি তাকে আদালত ঘোষণা করে, আদালত করতে ঘুষিয়ে দিতে হবে, আবার যাই বললে আবার আবার হচ্ছে বয়ফ্রেন্ডটা গার্লফ্রেন্ড যখন পাগলি বলে, সে যদি বলে না, আমি এটা পাগলি। আচ্ছা দেখেন, আমরা বিগত বছরে একটা প্রশ্ন আসি, বাংলাদেশের কোন ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত? 18 বছর। 18 বছর। অনুচ্ছেদ 123 নির্বাচন অনুষ্ঠানের সময়, এটা 3টে স্টার দেন, এখান থেকে প্রশ্ন আসে। নির্বাচন অনুষ্ঠানের সময় এই অনুচ্ছেদটা গুরুত্বপূর্ণ। এই অনুচ্ছেদে রাষ্ট্রপতি পদের এবং সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমে আমরা চলে আসি রাষ্ট্রপতি পদে নির্বাচনের সময়। রাষ্ট্রপতি পদের মেয়াদ, এটা বলতেন মেয়াদ অবসানের কারণে উক্ত পদ শূন্য হলে, রাষ্ট্রপতির মেয়াদ শূন্য হয় কয় বছর পর বলেন? 5 বছর পর। তাহলে রাষ্ট্রপতির মেয়াদ অবসানের কারণে যদি শূন্য হয়, মেয়াদ সমাপ্তির তারিখের গোল দিবেন পূর্ববর্তী 90 থেকে 60 দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। একটু কাহিনী বুঝেন। 90 হতে 60, জি। মানে উপরের থেকে কম বলতেছে, মানে ওনার মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে। মেয়াদ শেষ, কিন্তু সর্বোচ্চ 90 দিনের পূর্ববর্তী 90 দিন, নাইলে 60 দিন। এটা খ্রিস্টপূর্বের মতো অনেকটা। হ্যাঁ, কি বুঝতেছেন না? ওনার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, মনে করেন আর 10 দিন পরে মেয়াদ শেষ হবে, আর 5 দিন পরে মেয়াদ শেষ হবে, তার মানে 10 দিন থেকে 5 দিন, এই যে এরকম বলছে 90 থেকে 60 দিন। জি জি, এটা শেষ হয়ে যাচ্ছে, ওটার কথা বলছে। ধরেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, রাষ্ট্রপতির মেয়াদ শূন্য হয়ে যাবে, তো যে যদি শূন্য হয় জানুয়ারির 1 তারিখে, তাহলে জানুয়ারির 1 তারিখের পূর্ববর্তী 90 থেকে 60 দিনের মধ্যে রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠানটা করতে হবে। আচ্ছা, ওনার উনি থাকতে থাকতে নির্বাচন, হ্যাঁ, এইভাবে পূর্ববর্তী 90 থেকে 60 দিনের মধ্যে। ছিল বুঝছেন? শেষ হওয়ার আগে এটা জি, সাহেবকে নির্বাচিত করছে। চুপ্পু সাহেবের কোনো বক্তব্য নেই। আচ্ছা, এটা তাহলে এখানে এই ডেট গুলো মনে রাখেন। মেয়াদ অবসানের ক্ষেত্রে, মেয়াদ অবসানের ক্ষেত্রে পূর্ববর্তী কত? 90 থেকে 60। কিন্তু শর্ত থাকে যে যে সংসদের দ্বারা তিনি নির্বাচিত হয়েছে সেই সংসদের মেয়াদকালে রাষ্ট্রপতির কার্যকাল শেষ হলে সংসদের পরবর্তী সাধারণ নির্বাচন না হওয়া পর্যন্ত অনুরূপ শূন্য পদ পূর্ণ করার নির্বাচন অনুষ্ঠিত হবে না। কাহিনী বুঝতেন? ধরেন, বুঝবেন না এটাই স্বাভাবিক। কাহিনী হলো যে আহ ধরেন আওয়ামী লীগের আমলে চুপ্পু সাহেবের মেয়াদ শেষ হয়েছে, কিন্তু সরকারের মেয়াদ এখনো 2 বছর আছে। অর্থাৎ সরকারের মেয়াদ যখন 2.5 বছর হয়েছে তখন রাষ্ট্রপতির 5 বছর পূর্ণ হয়ে গেছে। তাহলে যতদিন পর্যন্ত এই আপনার অনুষ্ঠিত, মানে নির্বাচন অনুষ্ঠিত না হচ্ছে, ততদিন জাতীয় নির্বাচন, মানে ওই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হচ্ছে ততদিন পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচন হবে না। তাহলে 2.5 বছর ওভার হয়ে গেলে আর নির্বাচন হবে না। হ্যাঁ, তার মধ্যে খিলাফ হওয়ার আগে আপনি তাহলে ওই মানে আওয়ামী লীগের আমল যখন শেষ হবে, যখন সাধারণ নির্বাচন হবে, তারপরে তার নির্বাচন হবে। তার এই মানে যে আরো এক্সট্রা 2.5 বছর আছে। হ্যাঁ, আরো বেশি আছে নির্বাচন 2.5 বছর। এই যে দেখেন, এবং অনুরূপ সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের দিন হতে 30 দিনের মধ্যে রাষ্ট্রপতির শূন্য পদ পূর্ণ করার জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। তো তখন সে 2.5 বছর তো এক্সট্রা থাকতেছে, তখন নতুন সংসদ গঠিত হবে, নতুন সংসদের কয় দিনের মধ্যে? 30 দিনের মধ্যে তার নির্বাচন অনুষ্ঠিত
হবে। 30 × 93। বুঝছেন? তো তাহলে এখানে কি কথা বললো যে মেয়াদ যদি অবসান হয় অবসানের পূর্ববর্তী 90 থেকে 60 দিন, আর উনি যে সংসদে ছিল ওই সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই যদি উনার পদের মেয়াদ শেষ হয়, তাহলে যতদিন পর্যন্ত পরবর্তী সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু উনি দায়িত্ব পালন করবেন, এবং ওনার নির্বাচন অনুষ্ঠানটা হবে পরবর্তী সংসদের প্রথম বৈঠকের 30 দিনের মধ্যে। কি তানভীর সাহেব? রাষ্ট্রপতির বেতন ওরা তো বেতন টেতন পরের বিষয়। দেখেন অন্যদিকে অন্যদিকে দেখেন আইন দ্বারা নির্ধারিত হবে। দেখেন অন্যদিকে মৃত্যু, পদত্যাগ বা অপসারণের ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পদটি শূন্য হবার গোল দেবেন 90 দিনের মধ্যে তা পূরণ করার জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। কি কি কারণে? মৃত্যু, পদত্যাগ বা অপসারণের ফলে যদি শূন্য হয় তাহলে অনুষ্ঠিত হবে কত দিনের মধ্যে? 90 দিনের মধ্যে। এখন কাহিনী বুঝেন, রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দেবে স্পিকারের কাছে। এখন চুপ্পু সাহেব যে পদত্যাগ করবে, আমাদের বাংলাদেশে বর্তমানে কোনো স্পিকার নাই, উনি মৃত্যুবরণও করে নাই, আর ওনারে অপসারণ করেও একটা সাংবিধানিক সংকটের মধ্যে পড়বে। ওনারা যদি অপসারণ করে তাহলে 90 দিনের মধ্যে কেমনে? অপসারণ করতে হতো সংসদ। হ্যাঁ, অপসারণ করতেও লাগে সংসদ, 2/3, 2/3। অপসারণও করার কোনো বিধান নাই, আর সে পদত্যাগ করারও কোনো সুযোগ বর্তমানে নাই। এখন ওনার খোলা আছে একটা মরে যাওয়া, এবং উনি মারা গেলে বাংলাদেশে একটা সাংবিধানিক সংকটের মধ্যে ফেলে যাবে। তাহলে কি এখানেও কি ওই যে 106 পাঠাইতে পারে আর কি। জি, তো বুঝছেন তাহলে সমস্যাটা কি, যে চুপপুরে কেন সরাইতে পারতেছে না? 106 তো কোনো পরামর্শ চাই তো রাষ্ট্রপতি চাই, 106 চাই রাষ্ট্রপতি। জি, এখানে তবে হ্যাঁ। আচ্ছা দেখেন, তাহলে মানে খুবই একটা সংকটের মধ্যে আছে চুপ্পু সাহেব যদি না থাকে। তাহলে আমরা নামাজে যাব, নামাজে যাওয়ার আগে এইটুকু একটু পড়ে যাই। দেখেন সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন, তাহলে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত মোটামুটি আমরা জানলাম, এটা মুখস্থ করার কিছু নাই। এমনিতেই চিন্তা ভাবনা করেন যে মেয়াদ অবসানের ক্ষেত্রে পূর্ববর্তী 90 থেকে 60 দিন, আর উনি যে সংসদ কর্তৃক নির্বাচিত হয়েছিল তারা যদি থাকে, ওনার মেয়াদ শেষ হয়েছে বাট সংসদের মেয়াদ শেষ হয় নাই, তাহলে সংসদ নির্বাচনের প্রথম অধিবেশনের 30 দিনের মধ্যে নাকি? আর মৃত্যু, পদত্যাগ বা অপসারণের ক্ষেত্রে পরবর্তী 90 দিনের মধ্যে। এটা হলো রাষ্ট্রপতির কাহিনী। এ জায়গায় আপনার উপনুচ্ছেদ মনে রাখার কোনো দরকার নাই। আচ্ছা, তো সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন যদি আমরা একটু পড়ি, যে 123-3 অনুচ্ছেদে সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে আলোচনা করেছে। আন্ডারলাইন করেন, সংসদ ভেঙে যাওয়ার পূর্ববর্তী 90 দিনের মধ্যে অথবা পরবর্তী 90 দিনের মধ্যে সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। কাহিনী বুঝতেন? সংসদ যখন ভেঙে যাবে তার হয় পূর্ববর্তী 90 দিন, আর না হলে কি পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে মেয়াদ অবসানের কারণে সংসদ ভেঙে যাওয়ার ক্ষেত্রে পূর্ববর্তী 90 দিন। তাহলে যদি মেয়াদের ক্ষেত্রে ভেঙে যায় সেক্ষেত্রে কয়দিন? পূর্ববর্তী 90 দিন। আর মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভেঙে যাওয়ার ক্ষেত্রে পরবর্তী কি 90 দিন। তাহলে এই যে 31শে আগস্ট সংসদ ভেঙে গেছে মেয়াদ উত্তীর্ণ ছাড়া অন্য যে কোনো কারণে, তাহলে নির্বাচনটা হওয়া উচিত ছিল কয় দিনের মধ্যে? 90 দিনের মধ্যে। তাহলে আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার, হ্যাঁ, এখানে যে ইলেকশন কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না? তত্ত্বাবধায়ক সরকার তো আলাদা বিধান ওই মুহূর্তে ছিল, আলাদা ওই মুহূর্তে বিধান আপনি অ্যাড করছে, কিন্তু এখন তো তত্ত্বাবধায়ক সরকারের বিধান নাই। হ্যাঁ, আমি যদি তারপরেও একটা অনুচ্ছেদে যদি তত্ত্বাবধায়ক সরকারও রাখি, আবার এই 90 দিনও রাখি, তাহলে তত্ত্বাবধায়কের তাহলে তো নিয়ম মানে সময়সীমাই 90 দিন থেকে যায় তাহলে। ওই জায়গায় তো একটা কথা বলা থাকবেই যে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব অবসানের বা তত্ত্বাবধায়ক সরকার যেদিন দায়িত্ব নিবে তারপর থেকে অমুক দিনের মধ্যে হবে আর কি। আচ্ছা, তবে শর্ত থাকে যে এই দফায় ক উপদফা অনুযায়ী অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিগণ উক্ত উপদফায় মেয়াদ সমাপ্ত না হওয়া পর্যন্ত সংসদ সদস্য রূপে কার্যভার গ্রহণ করবে না।
আচ্ছা, বলছে যে নির্বাচনে যারা নির্বাচিত তারা ওই মেয়াদ সমাপ্ত না হওয়া পর্যন্ত কার্যভার গ্রহণ করবে না। মানে কাহিনীটা হলো এরকম যে ধরেন যে 90 দিন পূর্বে নির্বাচন, সরকারের নির্বাচন হলো জানুয়ারিতে, এখন শেষ দিন হবে জানুয়ারিতে, আহ, কিন্তু সে নির্বাচন অনুষ্ঠান করতে হবে জানুয়ারির 90 দিন পূর্বে। ধরেন জানুয়ারির 90 দিন পূর্বে নির্বাচন হলো, কিন্তু ওই 90 দিন কিন্তু পূর্বে যারা নির্বাচিত হলো তারা দায়িত্ব গ্রহণ করবে কিন্তু ওই জানুয়ারির পরেই, জানুয়ারির পরে। জি, হ্যাঁ জো বাইডেন থাকাকালীন নির্বাচন হয়েছে, হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছে, কিন্তু হ্যাঁ, ওই অবসান মানে 5 বছর 4 বছর অবসান হওয়ার পরে পরে ইয়ে হয়েছে। জি, ডোনাল্ড ট্রাম্প আসছে। ওই বিয়ে শাদী করে রাখছেন, পরে উকিল হওয়ার পরে ঘরে উঠাইছেন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অন্যদিকে সংসদ ভেঙে যাওয়া ব্যতীত অন্য কোনো কারণে সংসদের কোনো সদস্যপদ শূন্য হলে, ভেঙে যাওয়া ব্যতীত মানে টোটাল সংসদটা ভাঙে নাই কিন্তু কোনো একজন মারা গেছে বা অন্য কোনো কারণে শূন্য হয়েছে, পদটি শূন্য হওয়ার গোল দিবেন 90 দিনের মধ্যে উক্ত শূন্য পদ পূর্ণকরণ নির্বাচন অনুষ্ঠিত হবে। শুধু ওই আসনে। শুধু ওই আসনে। অনেক ক্ষেত্রে অনেকে মারা যায় না, বা অনেকে ওই যে আপনার 3 আসন থেকে নির্বাচিত হয়েছে, এখন উনি তো দ্বৈত আসন তো থাকতে পারবে না, উনি থাকবে তো যে কোনো এক জায়গায়। তাহলে শূন্য হওয়ার কত দিনের মধ্যে? 90 দিনের। ঠিক আছে, আমাদের এমপি সাহেব যদি মারা যায় তাহলে আমাদের গোপালগঞ্জে নির্বাচন অনুষ্ঠিত হবে উনি মারা যাওয়ার 90 দিনের মধ্যে। কিন্তু উনি আসলে মারা যাবে না, উনি অশ্বত্থামা হয়ে গেছে, মহাভারতে আছে অশ্বত্থামা হলো সৃষ্টির শেষ পর্যন্ত থাকবে, তো উনিও মারা যাবে না। দেখেন দৈব ঘটনায় আসি, দেখেন দৈব ঘটনা, অ্যাক্ট অফ গড। তবে শর্ত থাকে যে যদি প্রধান নির্বাচন কমিশনারের মতে কোনো দৈব দুর্বিপাকের কারণে এই দফার নির্ধারিত মেয়াদের মধ্যে কোনো নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হয়, ধরেন যেদিন হওয়ার কথা কিন্তু যে কোনো একটা অ্যাক্ট অফ গড মানে একটা দৈব ঘটনার কারণে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে নাই, তাহলে উক্ত মেয়াদের শেষ দিনের পরবর্তী 90 দিনের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। তাহলে ওই মেয়াদের যে শেষ দিন তার পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই হলো কাহিনী। তো এই কাহিনী আসলে মুখস্থ করার কিছু নাই, আপনি বারবার একটু বুঝে বুঝে পড়লে এমনিতেই মনে থাকা উচিত। দেখেন আমি জিজ্ঞাসা করবো এমনিই পারবেন যে সংসদ ভেঙে যাওয়ার পূর্ববর্তী কয়দিন? 90 দিন। আর মেয়াদ অবসান হইলে মানে যদি আপনার ওই যে অন্য কোনো কারণে যদি ইয়া হয় আর কি, পরবর্তী 90 দিন, মানে অবসান ছাড়া যদি অন্য কোনো কারণে ভেঙে যায় তাহলে পরবর্তী 90 দিন। এই তো কাহিনী। আর যদি আপনার যেদিন নির্বাচন হওয়ার কথা সেই দিন যে কোনো কারণে অনুষ্ঠিত হয় নাই তাহলে উক্ত মেয়াদের শেষ দিনের পরবর্তী 90 দিন। পরবর্তী দিনটা দৈব ঘটনার কারণে। আচ্ছা, তো বিগত বছরের একটা প্রশ্ন পড়ি যে সংসদ ভেঙে যাওয়া ব্যতীত অন্য কোনো কারণে সংসদের সদস্যপদ শূন্য হলে, এই যে দেখেন সদস্যপদ শূন্য হলে পদটি শূন্য হবার কতদিনের মধ্যে নির্বাচন করতে হবে? কতদিন? 90 দিনের। 90 দিন। এই হলো কাহিনী। চলেন আমরা নামাজ পড়ে আসি। স্যার, তাহলে আমি একটা প্রশ্ন করবো। হ্যাঁ বলেন। স্যার, এই যে এই রাষ্ট্রপতি যদি মৃত্যুবরণ করে বা অন্য কোনো কারণে যদি পদ শূন্য হয়, তাহলে এইখানে 90 দিনের মধ্যে নির্বাচনের কথা বলতেছে। জি, আবার আমরা 54 অনুচ্ছেদে পড়ছি যে রাষ্ট্রপতির পদ শূন্য হইলে স্পিকার হবে রাষ্ট্রপতি। তাহলে কি ওই 90 দিনের জন্য কি রাষ্ট্রপতি হবে স্পিকার? এটা না, করতেছে স্পিকার তো ভারপ্রাপ্ত। ভারপ্রাপ্ত হবে। ভারপ্রাপ্ত যতদিন মানে পর্যন্ত ওই 90 নির্বাচন নির্বাচন না হয়, নির্বাচনের আমি আগ এটা পর্যন্ত বলতেছি। একজন দায়িত্ব পালন করবেন তিনি। তাহলে উনি হবে জি, ভারপ্রাপ্ত। ভারপ্রাপ্ত। আপনার নামাজে বিরতি। দেখেন অনুচ্ছেদ 124 নির্বাচন সম্পর্কে সংসদের বিধান প্রণয়নের ক্ষমতা। এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে সংসদ আন্ডারলাইন করবেন আইনের দ্বারা নির্বাচনী এলাকার সীমা নির্ধারণ, ভোটার তালিকা প্রস্তুতকরণ, নির্বাচন অনুষ্ঠান, সংসদের যথাযথ গঠনের জন্য প্রয়োজনীয় অন্যান্য বিষয়সমূহ সংসদের নির্বাচন সংক্রান্ত বা নির্বাচনের সাথে সম্পর্কিত সকল বিষয় বিধি প্রণয়ন করতে পারে। মানে নির্বাচন কমিশন সে ওই
নির্বাচন সম্পর্কে সংসদ বিধি প্রণয়ন করতে পারে আর কি, যে সীমানা কিভাবে নির্ধারিত হবে, এই রিলেটেড আইন থাকলো, ভোটার তালিকা কিভাবে তৈরি করা হবে এই সংক্রান্ত আলাদা আইন তৈরি করতে পারবে, বা নির্বাচন অনুষ্ঠান কখন হবে আলাদা আইন। এই আইন থাকবে, আইন অনুযায়ী নির্বাচন করবে। হ্যাঁ, কারণ সংবিধান ধরেন বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে আমরা যে সংবিধানটা পড়তেছি এটা তো সাবস্ট্যান্টিভ নেচারের, এই জায়গা জাস্ট বলে দিছে বিধি প্রণয়ন করতে পারবে, কিন্তু কি বিধি প্রণয়ন করবে কিভাবে করবে এগুলা বিস্তারিত আছে সংসদ আইন দ্বারা নির্ধারণ করবে। আমাদের আহ, ইসলাম ধর্মে ধরেন আল কোরআনে একটা বিষয় সংক্ষেপে বলা আছে যে সালাত কায়েম করো, কিন্তু কোরআনে কিন্তু কোথাও বলা নাই যে সালাত কয় রাকাত, বা কয় রাকাত আছে কিনা আমি নট শিওর, মানে কিভাবে আদায় করবেন, কিভাবে পড়তে হবে, এই বিধানগুলোর কথা বিস্তারিত বলা আছে কোথায়? হাদিসে। তো বিষয়টা অনেকটা সেরকম যে সংবিধান জাস্ট আপনার একটা ক্ষমতা দিয়ে দিছে এবং বলে দিছে যে এই বিষয়গুলো নির্ধারণ করবে কিসের মাধ্যমে? আইনের মাধ্যমে। আচ্ছা। এরপরে চলে আসে অনুচ্ছেদ 125, নির্বাচনী আইন ও নির্বাচনের বৈধতা। নির্বাচনী আইন এবং নির্বাচনের বৈধতা, তো এটা একটা এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার দিছে নির্বাচন কমিশনরে। দেখেন, এই সংবিধানের যা বলা আছে তা সত্ত্বেও এই সংবিধানের 124 অনুচ্ছেদের অধীন প্রণীত বা প্রণীত বলে বিবেচিত নির্বাচনী এলাকার সীমা নির্ধারণ কিংবা অনুরূপ নির্বাচনী এলাকার জন্য আসন বন্টন সম্পর্কিত যে কোনো আইনের বৈধতা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। তিনটে স্টার্টের মানে এই যে সংসদ যদি কোনো আইন তৈরি করে তাহলে এই আইন সম্পর্কে কি করা যাবে না, ওই বৈধতা নিয়ে কোনো আদালতে প্রশ্ন করা যাবে না। যেরকম ধরেন আহ এই যে যে গতকাল একটা রিপোর্ট দেখলাম যে বাগেরহাটের একটা আসন বাদ যাবে, সেটা যুক্ত হবে গাজীপুরে, তাহলে এই সংক্রান্ত কোনো প্রশ্ন করা যাবে না। গাজীপুরে আসন বাড়াবে, একবারে বেশি। বুঝছেন? আচ্ছা, তারপরে দেখেন সংসদ কর্তৃক প্রণীত কোনো আইনের দ্বারা বা অধীন বিধান অনুযায়ী কর্তৃপক্ষের নিকট বা এবং অনুরূপভাবে নির্ধারিত প্রণালীতে নির্বাচনী দরখাস্ত ব্যতীত রাষ্ট্রপতি পদে নির্বাচন বা সংসদের কোনো নির্বাচন সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। ওই একই কথা, ঘুরে ফিরে একই কথা। মোট কথা যে জিনিস মনে রাখবেন যে নির্বাচন রিলেটেড কোনো কিছু যদি করা হয় তাহলে কি করা যাবে না, এই বিষয়ে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না বা আদালতে কোনো কিছু করা যাবে না। কোনো আদালত নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এইরূপ কোন নির্বাচনের বিষয়, এটা গুরুত্বপূর্ণ। দেখেন, কোন আদালত নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, অলরেডি তফসিল ঘোষণা করা হয়ে গেছে, এইরূপ কোন নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনকে আন্ডারলাইন করবেন, যুক্তিসঙ্গত নোটিশ বা শুনানির সুযোগ প্রদান না করে গোল দিবেন অন্তর্বর্তী বা অন্য কোন রূপ কোন আদেশ বা নির্দেশ প্রদান করবে না। এটা গুরুত্বপূর্ণ। আহ বুঝছেন? আচ্ছা, তো তাহলে এখানে যে বিষয়টা বলছে ভাই, ধরেন নির্বাচনের তফসিল ঘোষণা করছে, এখন আমরা গিয়ে হাইকোর্টে রিট করে দিলাম বা দেওয়ানি আদালতে মামলা করে দিলাম, তাহলে দেওয়ানি আদালত কোনো সিদ্ধান্ত দিতে পারে, বাট অবশ্যই নির্বাচন কমিশনের নোটিশ দিবে, তারা শুনানির সুযোগ দিবে, তারপর তারা না শুনে কোনো ইন্টারিম অর্ডার দিবে না, অন্তর্বর্তীকালীন আদেশ দিবে না। 102-এ পড়ছি, ওই যে উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির 39 আদেশের 5 পদে আছে যে সরকারে না শুনে কোনো অন্তর্বর্তীকালীন আদেশ দিবে না, নিষেধাজ্ঞা দিবে না, সেরকম। তো যে ক্ষেত্রে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করছে, তাহলে ওই তফসিল রিলেটেড কোনো মামলা যদি কেউ করে অবশ্যই নির্বাচন কমিশনকে কি দিতে হবে, শুনানির সুযোগ দিবে, তাকে শুনানির সুযোগ না দিয়ে অন্তর্বর্তী বা অন্য কোন রূপ আদেশ বা নির্দেশ প্রদান করবে না। এটা আছে কততে? 125। 126-এ চলে আসি। 126 অনুচ্ছেদ 126 নির্বাচন কমিশনকে নির্বাহী কর্তৃপক্ষের সহায়তা দান। এই যে আন্ডারলাইন করেন, নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সকল নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য হবে। এটা অনেকটা ওই 112-এর মতো যে সুপ্রিম কোর্টকে
আহ, বিচার এবং নির্বাহী বিভাগ সহায়তা করবে, এটা বলা আছে কততে? 112-তে। আর নির্বাচন কমিশনকে আহ আহ, নির্বাহী বিভাগ সহায়তা করবে, এটা আছে কততে? 126-এ। সেলফ প্র্যাকটিসে আমরা চলে আসি, দেখেন মুখস্থ করা লাগবে না, এমনিতেই পারবেন। এখানে যে প্রশ্নগুলো আছে, যে নির্বাচন কমিশন গঠিত হয় কতজন কমিশন নিয়ে? কতজন? 5 জন। 5 জন। চেয়ারম্যান কয়জন? একজন। আর এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো সব পারবেন। 5 নাম্বার প্রশ্নে চলে আসি, দেখেন 5 নং, যে নির্বাচন কমিশন দায়িত্ব পালনে স্বাধীন থাকবে সংবিধানের কত অনুচ্ছেদে বলছে? 118। 118। তারপরে 6 নাম্বারটা দেখেন, যে নির্বাচন কমিশনারগণ অপসারিত হতে পারে সুপ্রিম কোর্টের বিচারক যে রূপে অপসারিত হয় সেইভাবে। আচ্ছা, 8 নাম্বারটা দেখেন। 8 নাম্বার, যে সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে। প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে। 9 নাম্বার দেখেন, ভোটার তালিকায় নাম ভুক্তির জন্য সর্বনিম্ন বয়স কত হবে? 18। সর্বনিম্ন 18। বাংলাদেশের নির্বাচনী এলাকা কয়টা? 64টা? না, 300। না, 300। 11 নাম্বারটা যদি দেখেন, যে রাষ্ট্রপতি পদের মেয়াদ অবসানের কারণে উক্ত পদ শূন্য হলে, অবসানের কারণে জি। 0 তারিখের কত দিনের মধ্যে নির্বাচন করবে? 60 পূর্ববর্তী থেকে পূর্ববর্তী 90 থেকে 60। 60। পূর্ববর্তী 90 থেকে 60। বুঝছেন? তারপরে 12 নাম্বারটা দেখেন, মৃত্যু, পদত্যাগ বা অপসারণের ফলে রাষ্ট্রপতি পদ শূন্য হলে পদটি শূন্য হওয়ার কতদিনের মধ্যে পূর্ণ করার নির্বাচন অনুষ্ঠিত হবে? 90 দিনের মধ্যে, নাকি? 13-14 যদি দেখি, সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে মেয়াদ অবসানের কারণে সংসদ ভেঙে যাওয়ার ক্ষেত্রে কত? পূর্ববর্তী। যদি মেয়াদ অবসানের ক্ষেত্রে হলে পূর্ববর্তী 90 দিন। আর পরেরটা দেখেন, মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে যদি সংসদ ভেঙে যাওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে কত? পরবর্তী 90 দিন। মূল বিষয় কিন্তু মেয়াদ অবসান পূর্বে, হ্যাঁ। আর মেয়াদ অবসানে মানে যদি ভেঙে যায় অন্য কোনো কারণে। পরবর্তী 90 দিন। আচ্ছা, এরপরে সর্বশেষ আজকে আমরা যে প্রশ্নটা পড়ে শেষ করি, দেখেন 18 নম্বর প্রশ্নটা, যে নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সকল নির্বাহী কর্তৃপক্ষের দায়িত্ব হবে সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা হয়েছে? 126। তো একটা বিষয় দেখেন, আমরা সংবিধানের আহ সংবিধানের বাংলাদেশ সংবিধানের ভাই 126 অনুচ্ছেদ পর্যন্ত আমাদের পড়া শেষ। ঠিক আছে? তো আমাদের বাংলাদেশ সংবিধানের আর 2টা ক্লাস লাগবে, আগামী দিন আর তারপরের দিন। আগামী দিন মানে হলো যেদিন পড়া আছে সেই দিন। তো সংবিধান শেষ মানে আপনার প্রিলিতে, সংবিধান শেষ হওয়া মানে আপনার প্রিলিতে 10 মার্কের একটা প্রস্তুতি শেষ। 100-তে প্রিলিতে 100-র মধ্যে 10 মার্ক আসে সংবিধান থেকে। ঠিক আছে? তা আমরা যেভাবে এখানে পড়ছি, এটা ছাড়াও আপনাদের আলাদা আমি নোট দিব সংবিধানের, ওই যে কোন মামলার অথর জাজকে, ডিসেন্টিং জাজকে, অ্যাসেন্টিং জাজকে, এই রিলেটেড আর কি। তো এটা মোটামুটি পড়লে 10-এর ভিতরে আমরা 8 ইনশাল্লাহ নিশ্চিত করা যায়। 2টা-একটা তো একেবারে আনকমন হবে, এগুলো তো পারা যাবে না। তো এজন্য আমাদের প্রিলিতে পাস করতে লাগে হচ্ছে আপনার 50। ঠিক আছে? তো আমরা বার কাউন্সিলের যে 6টা সাবজেক্ট, মানে বার কাউন্সিলে তো 7টা, তো বার কাউন্সিল রুলস এন্ড অর্ডার, এটা তো আমাদের বিজিএস এ নাই। ওই বাকি 6 সাবজেক্ট থেকে, সিপিসি, সিআরপিসি, এসআর অ্যাক্ট, লিমিটেশন অ্যাক্ট, এভিডেন্স অ্যাক্ট, এগুলা থেকে, পেনাল কোড, এগুলা থেকে বিজিএস এ 18-19টা থাকে, এমসিকিউ থাকে 18-19টা। এবং আপনি যদি আমাদের সাথে ওই অংশটুকুর ক্লাস ঠিকঠাক ভাবে করেন, তাহলে 18-19-এর মধ্যে এক এক দুই ছুটতে পারে। আমি তো মনে করি 18-19ই পাওয়া উচিত, তারপরে 2-1 ছুটলেও 16-17-16 থাকে, 16। আর সংবিধানে যদি আপনি 8 নিশ্চিত করেন, তাহলে 16 আর 8 24। আর বাদ বাকি আইনের অন্যান্য জিনিস তো আছেই। এগুলা থেকে ইনশাল্লাহ আমরা যদি এই একটা মানে লক্ষ্য নিয়ে আগাই, যেভাবে পড়ি এইভাবে যদি পড়ি, ইনশাল্লাহ আমরা প্রিলিমিনারি পাস তো করবোই। আপাতত লক্ষ্য প্রিলি পাস করা, এবং সাথে সাথে
লিখিতর প্রস্তুতিও আমরা সামনে নিচ্ছি। যদি আপনি এই প্রিলিটা ভালোভাবে বুঝতে পারেন, এই জায়গায় কিন্তু লিখিতর প্রস্তুতি হয়ে যাচ্ছে। আছে। তো এজন্য মোটামুটি আমরা যেভাবে আগাচ্ছি এইভাবে ওই বারের পড়ার সাথে সাথে এই সংবিধানটা বারবার রিডিং করেন, আপনার মুখস্থ করার দরকার নাই। এই যে যে জায়গা যে জায়গা আমি বললাম একটু মার্ক করেন, গোল দেন। আর যারা যারা আহ, বই নাই তারা তো পিডিএফ আমি দিয়ে দিছি, পিডিএফ দেখেন, বা কিছু না থাকলে ক্লাসটা চালাই দেখেন। ক্লাস দেখলেই তো পড়া হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এমন ভাবে ক্লাসে কথা বলি যে আপনার ওইটার আলাদা করে মুখস্থ করার দরকার নাই, ক্লাস দেখলে এমনিতেই ওইটা হয়ে যাওয়ার কথা। তো এই আর কি। আমরা ইনশাল্লাহ আমি আশা করি, ব্যক্তিগতভাবে মনে করি যে বিজিএস সার্কুলার দিতে আরো কিছুদিন সময় লাগবে। আমার কোনো কারোর সাথে যোগসূত্র নাই, বাট আমার মানে যতটুকু ধারণা, এবং আমি মনে করি যে বিজিএস পরীক্ষার আগেই আমরা একটা পরিপূর্ণ প্রস্তুতি নিতে সক্ষম ইনশাল্লাহ হব। ঠিক আছে। তো এজন্য আজকে আমরা সরাসরি পরীক্ষার ক্লাস টেস্টে চলে যাচ্ছি। এই লেলিন সাহেব একটু দাঁড়ান, ক্লাস টেস্টে চলে যাচ্ছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করেন, আর না হলে আজকে এ পর্যন্তই। তাহলে আপনাদের গ্রুপে পিডিএফ দিয়ে দিচ্ছি, প্রশ্নের পরীক্ষা দেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।